হিসাব বিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সবগুলো আমরা সলভ করব এবং পাশাপাশি আজকের ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত করবে ইনশাআল্লাহ তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যত টপিক ভিত্তিক এমসিকিউ রিলেটেড সমস্যা ছিল সেগুলো তো সলভ হবেই, পাশাপাশি ওই টপিকের একটা স্বচ্ছ ধারণা ইনশাল্লাহ আমরা পাবো। তো পুরো ক্লাসটা জুড়ে তোমাদের একটা শতভাগ কমন উপযোগী প্রস্তুতি নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো চলো আমরা দেরি না করে তোমাদের ক্লাসটি শুরু করে দিই। 1 নং এমসিকিউতে বলছে এনএসএফ শব্দের পূর্ণরূপ কি। তাহলে এনএসএফ কোথায় কাজে লাগে? আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে যখন আমরা কোনো চেক জমা দিতে পাঠাই তখন যদি আমাদের চেকের যে অর্থ সেটা যদি ব্যাংক ব্যালেন্সের চেয়ে কম হয়ে যায়, যার কাছ থেকে চেক প্রাপ্ত হয়েছে, তখন ব্যাংক সেটা রিজেক্ট করে বা কি করে, ডিজঅনর করে। তখন কিন্তু ব্যাংক কী নামে লেখে? এনএসএফ বা নট সাফিসিয়েন্ট ফান্ড হিসেবে লেখে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ নট সুইটেবল, নন সিগনিফিক্যান্ট, নেট সেভিংস, এই তিনটার কোনোটাই অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে আমাদের নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। আমরা দুইয়ে চলে যাব। দ্বৈত জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে কি ঘটে? তাহলে দ্বৈত জেরের ক্ষেত্রে আমরা কি করি? ব্যাংকের ব্যালেন্স দিয়েও শুরু করতে পারি, নগদান ব্যালেন্স, দুইটা দিয়েই কিন্তু শুরু করা হয় এবং দুই পাশ সমন্বয় করে দুইটা পক্ষেরই কিন্তু কি ব্যালেন্স মিলানো হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে কাজ করা হয়, এটা সঠিক। এরপরে দেখো মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হয়, দুইটা কথাই সঠিক। ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়, তাহলে ব্যাংকের সঠিক উদ্বৃত্ত অবশ্যই পাওয়া যাবে, যেহেতু আমরা দুইটা জের নিয়েই কাজ করেছি এবং উভয় জের সংশোধন পদ্ধতি ব্যবহার করেছি। তাহলে 1, 2, 3 তিনটা অপশনই কিন্তু কারেক্ট। তাহলে অ্যান্সার আমাদের ঘ। 3-এ যাব আমরা। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমরা দেখি উদ্দীপকে কি বলেছে। বলছে মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি কোন ধরনের ভুল? তাহলে এই যে সংস্থাপন ব্যয়, তোমরা জানো মেশিন বা কোনো যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করার পূর্ববন্ত ব্যয় ওই সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে এই সংস্থাপন ব্যয় কি মেশিনের অন্তর্ভুক্ত হবে, যেটা আমরা মজুরির মধ্যে ভুলবশত লিখছি, যেটা একটা ভুল। তাহলে মজুরি হচ্ছে আমাদের কি? মজুরি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয়? অবশ্যই মজুরি আমাদের মুনাফা জাতীয় ব্যয়, আর মেশিন হচ্ছে আমাদের মূলধন জাতীয়। তাহলে মূলধন জাতীয়কে যদি আমরা মুনাফা জাতীয় লিখি তাহলে সেটা হয়ে যায় নীতিগত ভুল। তাহলে নীতিগত ভুল আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি, অ্যান্সার আমাদের ডি। এরপরে 4-এ চলে আসো উপযুক্ত ভুলের কারণে। তাহলে এই যে নীতিগত ভুল আমরা করেছি, উপযুক্ত ভুল কোনটা? নীতিগত ভুল। এই ভুলের কারণে কি হবে? তাহলে তোমরা সবাই জানো করণিক ভুল, করণিক ভুলের মধ্যে 5টা ভুল আছে এবং নীতিগত ভুল, এই দুইটা ভুলের কারণে প্রধানত 2 প্রকার ভুল, সেটা হচ্ছে করণিক এবং নীতিগত। এই 2 প্রকার ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়। তাহলে নীতিগত ভুলের কারণে রেওয়া মিল মিলে যাবে, সম্পদের পরিমাণ হ্রাস পাবে, খরচের পরিমাণ হ্রাস পাবে। কি কি হয় আমরা একটু দেখি। দেখো এই যে মজুরির মধ্যে লিখছি, তাহলে আমাদের মজুরি হচ্ছে একটা ব্যয়, ব্যয় কিন্তু বাড়লো, ব্যয় হ্রাস পায় নাই, তাহলে এই ব্যয় হ্রাস পাবে, এটা হচ্ছে ভুল। এরপর দেখো সম্পদের পরিমাণ, আমাদের মেশিনের হিসাবের মধ্যে 50,000 টাকা লেখার কথা ছিল, সেটা লিখি নাই। এই মেশিন একটা সম্পদ, এর ফলে আমরা যেহেতু সম্পদের ভিতর লিখি নাই, ব্যয়ের মধ্যে লিখছি, তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে কিন্তু সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে 1 ও 2 আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 2। 5-এ চলে আসো। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় 2 লক্ষ টাকা, সমাপনী মজুদ এত হলে সমন্বিত ক্রয় বের করতে বলছে। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র কি তোমাদেরকে জানতে হবে। সমন্বিত ক্রয় হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস সমাপনী। এখন দেখো এখানে বিক্রয় আমাদের কোনো কাজেই লাগবে না, বিক্রয় কোনো কাজে লাগবে না, অতিরিক্ত তথ্য তোমাদেরকে দিয়েছে। বাকি 3টা আমরা যোগ বিয়োগ করবো। তাহলে প্রারম্ভিক মজুদ আমাদের যোগ হবে, তাহলে 25-এর সাথে কি যোগ হবে? ক্রয় যোগ হবে। ক্রয় হচ্ছে 1,50,000, আমি সংক্ষেপে 3টা শূন্য বাদ দিয়ে লিখছি, এবং সমাপনী মজুদ আমাদের কি হবে? বাদ হবে সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে। তাহলে সমাপনী মজুদ আমাদের 30,000 মাইনাস হবে। এখন 1,50,000 যোগ 25 175। 175 থেকে যদি তোমরা 30 বাদ দাও, 1,75,000 থেকে যদি তোমরা 30 বাদ দাও 145। তাহলে 145 আমি 3টি শূন্য বাদ দিয়ে নিয়েছিলাম, সেই 3টা যদি অ্যাড করে দিই তাহলে আমাদের 1,45,000 টাকা অ্যান্সার। তাহলে সমন্বিত ক্রয় কত? 1,45,000। 6-এ চলে আসো। 2023 সালের 1 মার্চ মিস্টার মোস্তাক 2/10 N30 এই শর্তে 20,000 টাকার পণ্য ক্রয় করে। 10 তারিখ বা 10 মার্চ তারিখে উক্ত পণ্যের মূল্য পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কত? তাহলে আমাদের শর্তে কি বলছে? শর্তে বলছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে। এখন আমরা দেখি 10 দিনের মধ্যে করছে কিনা। দেখতে পাচ্ছি 1 তারিখে কিনে 10 তারিখে পরিশোধ করছে, তার মানে শর্তের মধ্যে আছে এবং সে বাট্টা পাবে, তাহলে 2% বাট্টা পাবে। তাহলে 20,000 টাকার পণ্য কিনছিল, এইটার উপর বাট্টা পাবে। আমাদেরকে কি বের করতে বলছে? বাট্টার পরিমাণ। তাহলে 20,000 টাকা 2% করো, 20,000 গুণ 2% বা 2/100, 2/100, তাহলে কত টাকা? 400 টাকা। 400 টাকা, 2 গুণ 2 হচ্ছে 4, 2টা শূন্য, তাহলে 400 টাকা হচ্ছে আমাদের বাট্টার পরিমাণ। প্রাপ্ত বাট্টার পরিমাণ হচ্ছে 400 টাকা। কত টাকা? 400 টাকা হচ্ছে আমাদের প্রাপ্ত বাট্টার পরিমাণ। অ্যান্সার সি। এরপরে চলে আসো।
12 মার্চ তারিখে পাওনাদারকে পরিশোধ করলে নিট কত টাকা পরিশোধ করতে হবে। তা দেখো 12 মার্চ কি আমাদের শর্তের মধ্যে পড়ে, যে বারটা আমরা যে পাবো সেটা শর্তের মধ্যে পড়ে কিনা? বলছিল 10 দিন, তাহলে 12 মার্চ হয়ে গেলে আমাদের 12 দিন হচ্ছে, তাহলে 12 দিন হলে সেই শর্তের মধ্যে পড়তেছে না, তাহলে আমাদেরকে পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। তাহলে পূর্ণ টাকা এখানে কত? 20,000, তাহলে 20,000 টাকাই পরিশোধ করতে হবে যদি আমরা 12 মার্চ তারিখে পরিশোধ করি। যদি 12 মার্চ তারিখে পরিশোধ করি তাহলে আমাদেরকে 20,000 টাকা পরিশোধ করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখো, এরপরে 8-এ যদি যাই, কোনটি অবচয়ের বাহ্যিক কারণ? অবচয়ের বাহ্যিক কারণ কোনটি? তাহলে দেখো অবচয়ের বাহ্যিক কারণ বলতেছে, অবচয়ের দেখো সময়ের আবর্তন, সম্ভোগ, ব্যবহারজনিত ক্ষতি, এগুলো সবই আমাদের অভ্যন্তরীণ কারণ। দেখো সময়ের সাথে সাথে আমাদের অবচয় হয়, সম্ভোগ বা ব্যবহারের ফলে হয়, ব্যবহারজনিত ক্ষতির ফলেও আমাদের হয়। এই তিনটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণ। এই তিনটাই কি? অভ্যন্তরীণ কারণ। আরেকটা দেখতে পাচ্ছ অপ্রচলন। অ্যান্ড অপ্রচলন কি? ধরো একটা মেশিন বা একটা প্রযুক্তি তুমি তোমার প্রতিষ্ঠানে নিয়ে আসছো, কিন্তু কয়েক বছর পর, 2-3 বছর পর এমন একটা প্রযুক্তি আসলো যেটা হচ্ছে ওইটাকে রিপ্লেস করে ফেলছে বা প্রতিস্থাপন করে ফেলছে, যার ফলে আগেরটার আর কোনো কার্যকারিতাই থাকলো না। তাহলে এইটাকে বলা হয় অপ্রচলন, যেটা হচ্ছে আমাদের বাহ্যিক কারণ। যেটা হচ্ছে কি? বাহ্যিক কারণ। তাহলে অ্যান্সার হবে এ। এ হচ্ছে আমাদের বাহ্যিক কারণ, তাহলে অ্যান্সার অপ্রচলন। এরপরে 9-এ চলে আসো, নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদের আরেক নাম হচ্ছে ভুয়া সম্পদ, যেগুলোকে আমরা বলি প্রাথমিক খরচ, তারপর শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, দালালের কমিশন বা দস্তরি, এগুলো হচ্ছে আমাদের কি? কাল্পনিক সম্পদ। কি বললাম? শেয়ারের অবহার, ঋণপত্রের অবহার, প্রাথমিক খরচ এবং কি অবলেখকের কমিশন বা শেয়ার দালালের কমিশন, এগুলো বা দস্তরি, কমিশনের বাংলা হচ্ছে দস্তরি। তাহলে দেখো এইখানে দেখো এই যে গ্রন্থ সত্য, সুনাম, ইজারা সম্পদ, এই দুইটা তোমরা দেখতেছো অস্পর্শনীয়, কাল্পনিক না, এগুলো অস্পর্শনীয়, অর্থাৎ আমরা দেখতে পাই না। ইজারা সম্পত্তি তো আমাদের স্থায়ী সম্পদের মধ্যে যায় লিজ হোল্ড হিসেবে। আর অবলেখকের কমিশন হচ্ছে আমাদের কাল্পনিক সম্পদ। অবলেখকের কমিশন কি? কাল্পনিক সম্পদ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, এরপরে 10-এ চলে আসো, রেয়ামিলে ভ্যাট সহ ক্রয় 71,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা। ক্রয় ফেরত কত? 2,000 টাকা। ওকে, এরপরে দেখো ক্রয় ভ্যাটের পরিমাণ কত? ক্রয় ভ্যাটের পরিমাণ কত? তাহলে ভ্যাটের ক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি? আমাদের যে নিট ক্রয় আছে সেটাকে আমরা 15/115 করবো, তাই তো? তাহলে দেখো ভ্যাট সহ ক্রয় করছিলাম 71,000, সেই 71,000 থেকে আবার আমরা ক্রয় ফেরত দিয়েছি 2,000, তাহলে এটা মাইনাস হবে। তাহলে 2,000 বাদ দিলে আমরা কত পাই? 69,000 হচ্ছে আমাদের নিট ক্রয়। এই 69,000 কি? আমাদের নিট ক্রয়। নিট ক্রয় কত? 69,000। এখন এই নিট ক্রয়ের উপর আমাদের ভ্যাট ধরতে হবে। কারণ ভ্যাটের নিয়ম কি? 69,000 গুণ কত? 15/115, 15/115। এখন ক্যালকুলেটারে করো, 69,000কে 15 দিয়ে গুণ করো এবং 115 দিয়ে ডিভাইড করো। অথবা কি করতে পারো, এই 15কে আমরা কি দিয়ে কাটতে পারি? আমরা কাটতে পারি 5 দিয়ে। 5 দিয়ে কাটলে এখানে 3×5 = 15, এখানে হচ্ছে 5×23 হচ্ছে 115। ওকে, তাহলে এখন দেখো এই 23কে কাটা যায় হচ্ছে 3 দিয়ে, তাই তো? তাহলে 3,000 গুণ 3, 9,000 টাকা অ্যান্সার। ক্যালকুলেটারেও করতে পারো, এভাবে করতে পারো। তাহলে 9,000 হচ্ছে আমাদের ক্রয় ভ্যাটের পরিমাণ। আমাদের ভ্যাটের পরিমাণ কত? 9,000 টাকা। অ্যান্সার হচ্ছে আমাদের সি। এরপরে 11-তে চলে আসো, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর কত? ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর কত? এটা করার নিয়ম, উপরে আমাদেরকে 100 গুণ হার, উপরে 100 গুণ যে হার তোমার দেওয়া আছে, তাহলে 25 দেওয়া আছে, উপরে 25, আর নিচে ডিভাইডেড বাই দিয়ে কি করবা তোমরা? 100 যোগ হার। যদি ক্রয় থেকে বিক্রয় মূল্যে যেতে হয় তাহলে যোগ করতে হয় নিচে, আর বিক্রয় থেকে ক্রয় আসলে এইখানটাতে খালি মাইনাস হয়, আর কোনো পরিবর্তন নেই। তাহলে উপরে দেখো, উপরে হচ্ছে আমাদের 2500, উপরে হচ্ছে 2,500, আর নিচে 125। তাহলে এই 250কে 125 দিয়ে কাটা যায়, আর এই একটা শূন্য রয়েছে, তাহলে 20% হচ্ছে আমাদের অ্যান্সার। 20% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার 25 হইলে বিক্রয় মূল্যের উপর লাভের হার হচ্ছে আমাদের 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ। এরপরে 12-তে চলে আসো, বলছে জনাব শাফি একজন ব্যবসায়ী, তিনি জনাব নীরবের নিকট 80,000 টাকার পণ্য 5% বাট্টায় নগদ বিক্রয় করেন। 5% বাট্টায় নগদ বিক্রয় করে নগদ পায় হচ্ছে 20,000 টাকা এবং 40,000 টাকার একটি চেক পেলেন। তাহলে দেখো 80,000 টাকার পণ্য বিক্রি করছে। কত টাকার পণ্য? 80,000 টাকার পণ্য বিক্রি করছে, যেখানে 5% বাট্টা আছে, এবং এই বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা। এই বাট্টাটা কি? কারবারি বাট্টা। তাহলে এটা আমাদের হিসাবভুক্ত করা যাবে না। তাহলে 80,000-এর 5% তোমরা বাদ দাও, 80,000-এর 5% বাদ দাও, 80,000-এর 5% বাদ দাও। তাহলে 80,000-এর 5% কত? 80,000 গুণ 5% করো, দেখো কত আসতেছে। 80,000 গুণ 5, তাহলে 4,000। 80,000 গুণ 5, তাহলে 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা হচ্ছে বাট্টা। তাহলে নিট বিক্রয় কত? তাহলে নিট বিক্রয় কত?
নিট বিক্রয় কত, তাহলে বারটা যদি আমার কারবারি বারটা যদি 4000 হয়, তাহলে নিট বিক্রয় কত, 80 থেকে 4 বাদ দাও, নিট বিক্রয় হচ্ছে আমাদের 76000। নিট বিক্রয় কত, 76000 টাকা। এখন এই যে 76000 টাকার বিক্রি করছে, করে সে কি পাইছে, নগদ টাকা পাইছে 20000 এবং 40000 টাকার একটা চেক পাইছে, তাহলে 60000 টাকা সে পেয়ে গেছে, 60000 টাকা সে পেয়ে গেছে। তাহলে কত পাইছে, পেয়েছে কত, নগদে কত পেয়েছে, নগদ ও ব্যাংকে 60000 টাকা, কত 20000 এবং 40000, তাহলে 60000 পাইছে। তাহলে বাকি থাকলো কত, 16000 টাকা। কত টাকা বাকি থাকলো, 16000। এখন কি জানতে চাইছে, পরবর্তীতে তিনি জনাব নীরবকে 500 টাকা 500 টাকার বার্তা প্রদান করে অবশিষ্ট অর্থ নগদে গ্রহণ করেন। ধারে বিক্রয়ের পরিমাণ কত টাকা, ধারে বিক্রয়ের পরিমাণ কত টাকা। তাহলে দেখো আমাদেরকে বলছে যে কত টাকা তিনি বিক্রি করছেন, নিট বিক্রয় হচ্ছে 76000 টাকা, আমরা বার্তা বাদ দেওয়ার পর পেয়েছি এই যে 76000 টাকা, বার্তা বের করছি 4000 টাকা, এবং বাকি তিনি হচ্ছে নগদ এবং ব্যাংকে পাইছে 60000 টাকা। তাহলে বাকিতে বিক্রয়ের পরিমাণ আমাদেরকে জানতে চাইছে, বাকিতে বিক্রয় কিন্তু আমরা বের করে ফেলছি এই 16000 টাকা। তাহলে নগদে বিক্রি করছে তিনি 60000 টাকা এবং বাকিতে বিক্রয়ের পরিমাণ হচ্ছে তার কত, এই 16000। এটা হচ্ছে আমাদের বাকিতে বিক্রয়, এটা আমাদের কি, বাকিতে বিক্রয় হচ্ছে আমাদের 16000 টাকা। তাহলে অ্যান্সার ডি, অ্যান্সার কি আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, পরের প্রশ্ন যাব 13, বার্তা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলছে। তাহলে বার্তার কথাটা আমরা আরেকবার পড়ি। পরবর্তীতে তিনি এই যে 500 টাকার যে বার্তা প্রদান করলেন, এটা মূলত তার নগদ প্রদত্ত বার্তা। এটা কি, প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা। তাহলে প্রদত্ত বার্তা হচ্ছে আমাদের জন্য এক প্রকার খরচ, প্রদত্ত বার্তা কি, খরচ। তাহলে এই যে খরচ হইলো, এই বার্তা প্রদানের ফলে আর্থিক বিবরণীতে কি হবে, খরচ বৃদ্ধি পাইছে। খরচ বৃদ্ধি পেলে কি হবে, খরচ বৃদ্ধি পেলে তার হচ্ছে ব্যয় বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। পাশাপাশি তার যেহেতু দেনাদার ছিল, দেনাদার যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে সম্পদও কিন্তু হ্রাস পেতে পারে। তাহলে ব্যয় বৃদ্ধি 2000 টাকা, যেহেতু বার্তা প্রদান করছে 500 টাকার, তাহলে 2000-এর কোনো কথা আসবে না। সম্পদ 500 টাকা হ্রাস পাইছে, এটা ঠিক আছে, কারণ তার দেনাদার কিন্তু 500 টাকা হ্রাস পাইছে, কিন্তু যেহেতু এখানে 2000 আছে, এটা হবে না। এবার দেখো সম্পদ হ্রাস 500 টাকা, এটা ঠিক আছে, ব্যয় বৃদ্ধি 500 টাকা, বার্তা প্রদান হচ্ছে একটা ব্যয় বা খরচ, তাহলে এই কথাটা ঠিক আছে, তাহলে 2 আমাদের কারেক্ট। এরপর দেখো নগদ বৃদ্ধি 15500, তাহলে তিনি যে 16000 টাকা বাকিতে বিক্রয় করছিল, 500 হচ্ছে কি করছে, বার্তা প্রদান করছে, তাহলে 15000 টাকা নগদ বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 500 টাকা, কারণ খরচের কারণে বা ব্যয়ের কারণে ওই হ্রাস পায় বা ওই মাইনাস হয়। তাহলে 2 আর 3 দুইটা কথাই কিন্তু কারেক্ট, 2 আর 3 দুইটা কথাই কারেক্ট। তাহলে অ্যান্সার হবে গ, আমাদের অ্যান্সার কি, গ। এরপরেরটায় যাবো আমরা। মিস স্নেহা 2021 সালের শুরুতে ব্যবসায়ের জন্য 1 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করেন, যার আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 2023 সালে শেষে মেশিনটি যদি 50,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে কত টাকা মুনাফা বা ক্ষতি হবে। তাহলে এই যে ক্ষতি বা মুনাফা যখনই বের করতে বলবে, তখনই আমাদেরকে বই মূল্য বের করতে হবে, এবং বই মূল্য সূত্র হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে আমরা যখন পুঞ্জীভূত অবচয় বাদ দিই। তাহলে আমরা দেখি কত সালে কিনছিল এবং কত বছর তিনি ব্যবহার করছে। তিনি কিনছে 2021 সালে, 23 সালে শেষে হচ্ছে বিক্রি করছে, তাহলে 3 বছর ব্যবহার করছে। কত বছর, 3 বছর। তাহলে আমরা প্রত্যেক বছরের, আমরা 3 বছরের অবচয় যোগ করব বা 3 বছরের পুঞ্জীভূত অবচয় বের করব। তাহলে আমরা 1 বছরের অবচয় আগে বের করি। 1 বছরের অবচয় দেখো 1 লক্ষ টাকায় কিনছে, 1 লক্ষ টাকায় কিনছে, তাই না। তাহলে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য কি এই প্রশ্নে আছে, নাই। তাহলে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 0 ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত, সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব, আয়ুষ্কাল আছে 5 বছর, তাহলে 5 দিয়ে ভাগ করো, প্রত্যেক বছর অবচয় হচ্ছে 20,000, এটা হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। তাহলে তিনি 3 বছর ব্যবহার করছে, তাহলে 3 বছরে পুঞ্জীভূত অবচয় কত, পুঞ্জীভূত অবচয় কত, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি কত, পুঞ্জীভূত অবচয় হচ্ছে এই 20,000 গুণ 3, 20,000 গুণ 3, তাহলে কত হয়, 60,000 টাকা, 60,000 টাকা। এখন বলছি তোমাদেরকে কি লাভ বা ক্ষতি বের করতে গেলে সে সময় বই মূল্য লাগবে। তাহলে বই মূল্য হচ্ছে আমাদের ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য কত, 1 লাখ, ক্রয় মূল্য হলো 1 লাখ, আর আমরা অবচয় পাইছি, পুঞ্জীভূত অবচয় পেয়েছি 60,000, তাহলে এখান থেকে 60,000 বাদ দাও, 40,000 হচ্ছে বই মূল্য। এখন এই যে 40,000 যে বই মূল্য, 40,000 যে তোমরা বই মূল্য পাইলা, এইটার চেয়ে যদি বেশি বিক্রি করো, এটার চেয়ে যদি বেশি বিক্রি করো, তাহলে লাভ হয়েছে, কম বিক্রি করলে ক্ষতি হয়েছে। বিক্রি করছো কত, 50,000, তোমার বই মূল্য কত আছে, 40,000, তাহলে তোমার লাভ হয়েছে 10,000, লাভ হয়েছে কত, 10,000, তাহলে মুনাফা বা লাভ হচ্ছে 10,000 টাকা। অ্যান্সার গ, অ্যান্সার হচ্ছে গ। 15তে চলে আসো, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের আরেক নাম তথ্য ব্যবস্থা, সবাই জানো হিসাব বিজ্ঞানের আরেক নাম কি, তথ্য ব্যবস্থা, তথ্য ব্যবস্থা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ, অ্যান্সার গ। 16তে চলে আসো, জনাব আকিব 2021 সালের শুরুতে 1 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল
মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে আমাদের 5 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় 2023 সালে শেষে মেশিনটি যদি 50,000 টাকায় বিক্রি করা হয়। একটা প্রশ্ন রিপিট হয়েছে, তাই না? তাহলে একটু আগে আমরা একটা প্রশ্ন করলাম, এই যে মিস স্নেহা দিয়ে সেম প্রশ্নটাই আবার আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে হচ্ছে আমাদের অবচয় হয় কত? অবচয় হয় কত দেখো, 1 লক্ষ থেকে আমি যদি আবারও করিয়ে দিই, 1 লক্ষকে যদি আয়ুষ্কাল 5 দিয়ে ভাগ করি তাহলে 20,000 হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। পুঞ্জীভূত অবচয় কত? পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের 60,000 টাকা। 20,000 গুণ 3, কারণ 3 বছর ব্যবহার করছে 21 সাল থেকে এই 23 সাল পর্যন্ত। তাহলে 20,000 গুণ হচ্ছে আমাদের 3, 60,000 টাকা। তাহলে 60,000 টাকা যদি বাদ দিই আমাদের বই মূল্য কত হয়? বই মূল্য হয় 1 লক্ষ থেকে 60,000 বাদ দিলে 40,000 টাকা। তাহলে আমাদের যদি 40,000 থেকে বেশি বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হয়েছে, তাহলে 10,000 টাকা এটার ক্ষেত্রে মুনাফা হবে। অ্যান্সার বি। অ্যান্সার কি? বি। ওকে, 17তে আসো ক্যাশ মেমো। ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয়? তোমাদেরকে মনে রাখতে হবে ক্যাশ মেমো সবসময় নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা বিক্রেতা তৈরি করে ক্রেতাকে দেয় যখন নগদে তিনি বিক্রি করে। তাহলে ক্যাশ মেমো সবসময় নগদ লেনদেনে ব্যবহৃত হয়। ক্যাশ মেমো সবসময় কোথায় ব্যবহৃত হয়? নগদ লেনদেনে। ওকে, এরপরে 18তে আসো। বলছে 2023 সালের পহেলা জানুয়ারি তারিখে মিস্টার ফাহিম নগদ 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা এবং 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। বলছে 60,000 টাকার ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাবিত হয়? তাহলে যখন ঋণ গ্রহণ করো তখন তোমার কি হয়? ঋণ গ্রহণ করলে নগদে তুমি টাকা পাও। কি হয়? নগদে তুমি টাকা পাও। তাহলে এটা জাবেদা করো, নগদান ডেবিট 60,000। তাহলে এই যে নগদান ডেবিট হলো এটার ফলে এ প্লাস হয়, তাই তো? এবং পাশাপাশি ঋণ হিসাবটা ক্রেডিট হয়। কি ক্রেডিট হয়? ঋণ হিসাব ক্রেডিট 60,000। এটার ফলে কি হয়? এল প্লাস হয়। তাহলে কিসের উপর প্রভাব পড়লো? এতে প্রভাব পড়লো এবং এল বা দায়তে প্রভাব পড়লো। তাহলে অ্যান্সার হবে আমাদের বি। অ্যান্সার কি হবে? বি। ওকে, 19-এ চলে আসো। মিস্টার ফাহিমের মূলধন কত টাকা? তাহলে আমরা একটু দেখি। নগদ তিনি 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে এবং পণ্যদ্রব্য হচ্ছে তিনি নিয়েছে 1 লক্ষ টাকার। তাহলে আমরা যদি এটার পুরাটা জাবেদা করি তাহলে নগদ হচ্ছে 3 লক্ষ টাকা, নগদ 3 লক্ষ টাকা এবং কি পণ্য নিয়েছে 1 লক্ষ টাকা, তাই না? তাহলে পণ্য যদি 1 লক্ষ টাকা নেয় তাহলে এটার ফলে আমাদের কি হয়? ক্রয় হিসাব ডেবিট হয় 1 লক্ষ টাকা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলধন হিসাবে এই দুইটা অংশ মূলধন হিসাবে ক্রেডিট হবে কত টাকা? 4 লক্ষ টাকা। কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে আমাদের মূলধন হিসাবে কত টাকা যাচ্ছে? ক্রেডিটে 4 লক্ষ টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 4 লক্ষ টাকা, অপশন সি। বিশে চলে আসো। একটি দ্রব্যের তালিকা মূল্য মানে হচ্ছে গায়ের মূল্য বা যেই মূল্যটা লেখা থাকে। তাহলে এই যে তালিকা মূল্য হচ্ছে আমাদের 30,000 টাকা। কারবারি বাট্টা 10% এবং নগদ বাট্টা 5% অনুমোদন করা হলে নগদ বাট্টার পরিমাণ কত? তাহলে আমরা কারবারি বাট্টা প্রথমেই বাদ দিয়ে নিব। তাহলে 30,000 টাকার 10% করো। 30,000 টাকার 10% করো। 30,000 টাকার 10% হচ্ছে আমাদের 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা হচ্ছে আমাদের কারবারি বাট্টা। এটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা। ওকে, এখন এই যে কারবারি বাট্টা 30,000 টাকা বাদ দিই আমরা 3,000। কারবারি বাট্টা বাদ দেওয়ার পর 30,000 মাইনাস 3,000 তাহলে কত হয়? আমাদের নিট বিক্রয় থাকে হচ্ছে 27,000 টাকা। কত টাকা? 27,000 টাকা। তাহলে নিট বিক্রয় কত? নিট বিক্রয় হচ্ছে আমাদের 27,000 টাকা। নিট বিক্রয় কত? 27,000 টাকা। ওকে, এই যে 27,000 টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয়, তাই তো? এখন এই নিট বিক্রয়ের উপর আমাদের নগদ বাট্টা ধরতে হবে। কত পার্সেন্ট ধরতে বলছে? 5%। তাহলে তুমি 27,000-এর উপর 5% করো। নগদ বাট্টা ইকুয়াল টু 27,000 গুণ 5%। 27,000 গুণ 5%। তাহলে কত হয়? 2700-র অর্ধেক হচ্ছে 1,350 টাকা। ক্যালকুলেটারে করতে পারো তোমরা। 1,350 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি? এ। অ্যান্সার হচ্ছে আমাদের এ। 21-এ চলে আসো। ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? ডিপোজিট ইন ট্রানজিট, তাহলে যে চেক আমরা জমা দিতে পাঠাই কিন্তু এখনও প্রতিমধ্যে আছে, অর্থাৎ এখনও জমা হয় নাই, সেটাকে আমরা মূলত ডিপোজিট ইন ট্রানজিট বলতে পারি, যেটার বাংলা হচ্ছে পরিবহনাধীন চেক। যেটার বাংলা কি? পরিবহনাধীন চেক, বা হচ্ছে অ্যান্সার ডি। অ্যান্সার কি আমাদের? ডি। 22-এ চলে আসো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তাহলে ব্যাংক যদি চার্জ করে তাহলে সেটা আমরা নগদান বইতে কি করি? মাইনাস করি বা ক্রেডিট করি। পাশাপাশি ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে ওটা ডেবিট করে। ব্যাংক চার্জ করলে ব্যাংক কি করে? আমাদের উল্টাটা করে, অর্থাৎ ডেবিট করে। আর ব্যাংক বিবরণটা ক্রেডিট করে, এটা তো হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 2।
23-এ চলে আসো। সাধারণত ডেবিট উদ্বৃত্ত কি প্রকাশ করে? সাধারণত ডেবিট উদ্বৃত্ত মনে রাখবা, আমাদের যে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী আমাদের হিসাব খাত হচ্ছে 5টা: সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। দায়, আয়, মালিকানা সত্ত্ব। এবং সম্পদ আর ব্যয়, এই যে সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। কে করে? সম্পদ, সম্পদ ও ব্যয়, এই দুইটা হচ্ছে ডেবিট, এই দুইটার উদ্বৃত্ত কি? ডেবিট। আর কি? আয়, দায়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব, হিসাব খাত, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, এই তিনটা হচ্ছে আমাদের ক্রেডিট। তাহলে এখানে কি বলতেছে? ডেবিট উদ্বৃত্ত। তাহলে ডেবিট উদ্বৃত্ত কি প্রকাশ করে? ডেবিট উদ্বৃত্ত হচ্ছে ব্যয় আর সম্পদ, ব্যয় আর সম্পদ। অ্যান্সার 2 ও 3, অ্যান্সার কি? 2 ও 3। 24-এ চলে আসো। নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি মানে আমাদের কাছে যেটা আসে, তাহলে এটা হতে পারে মালিকানা সত্ত্ব বা মূলধন, তাই তো? এবার দেখো মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় তুমি কি করো? মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে বড় অঙ্কের ব্যয় দীর্ঘমেয়াদের জন্য। তাহলে দীর্ঘমেয়াদের জন্য বড় অঙ্কের ব্যয় তুমি তখনই করো যখন কোনো স্থায়ী সম্পদ কেনো। যখন কি করো? স্থায়ী সম্পদ কিনো, স্থায়ী সম্পদ কেনো। তাহলে মূলধন জাতীয় ব্যয় দ্বারা কি প্রকাশ পায়? স্থায়ী সম্পদ। তাহলে ব্যবসায়ের সম্পদ হচ্ছে আমাদের মূলত মূলধন জাতীয় ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? বি। এরপরে 25-এ চলে আসো। চলতি বছরের বিনিয়োগের সুদের বাবদ পাওয়া গিয়েছে 5,000 টাকা। তাহলে বর্তমান বছরে আমাদের বিনিয়োগের সুদ প্রাপ্ত হয়েছে 5,000 টাকা। তাহলে এটা আমাদের প্রাপ্তি, এটা আমাদের প্রাপ্তি। দেখি কি বলে। আরও 500 টাকা পাওনা রয়েছে। তাহলে আরও 500 টাকা কি? বকেয়া বা পাওনা, বকেয়া। তাহলে এটা হচ্ছে আয়ের বকেয়া। আয়ের বকেয়া সবসময় সম্পদ। বিনিয়োগের সুদের হার 10% হলে বিনিয়োগের পরিমাণ কত? তাহলে এই যে 5,000 টাকা আমরা পাইছি, এখনও 500 টাকা বকেয়া আছে। তাহলে এই বছরে বিনিয়োগের সুদ বাবদ কত টাকা আসছে? বিনিয়োগের সুদ বাবদ আয়, বিনিয়োগের সুদ আয়, সুদ আয় কত? এই যে 5,000 প্লাস 500, 5,000 প্লাস 500, 5,000 প্লাস হচ্ছে আমাদের 500, তাহলে বিনিয়োগের সুদ বাবদ আয় হচ্ছে 5,500 মোট। ওকে, তাহলে এই 5,500 আমরা 10% হারে আয় করছি, তাই না? 10% হারে আয় করছি। তাহলে আমরা যদি ধরি, আমাদের বিনিয়োগ যদি ধরি 100, বিনিয়োগ ধরলাম 100, বিনিয়োগ ধরলাম কত? বিনিয়োগ ধরলাম 100। তাহলে এই 10% হারে যদি সুদ ধরি, তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে 10 টাকা। সুদ হচ্ছে কত? 10 টাকা। তাহলে এই সুদটা আমাদের দেওয়া আছে, সুদটা দেওয়া আছে, বিনিয়োগ বের করতে বলছে। তাহলে এই 100 থেকে আমরা যদি ঐকিক নিয়মে এই 10 থেকে যদি আমরা 100-র দিকে যেতে চাই, তাহলে আমাদের 10টা বা বিনিয়োগের সুদটা রাখতে হবে আমাদের 10, এবং বিনিয়োগটা রাখতে হবে ডান পাশে। বিনিয়োগের সুদ কোথায় রাখবো? বাম পাশে। তাহলে আমরা ঐকিক নিয়মে করে ফেলি। দেখো একেবারে খুবই সহজ। তাহলে আমরা ধরতেছি বিনিয়োগের পরিমাণ 100 টাকা, সুদ তাহলে কত? সুদ হচ্ছে আমাদের তাহলে এই 10 টাকা, তাই তো? তাহলে আমাদের সুদটা দেওয়া আছে। তাহলে সুদটা আমরা রাখলাম এই যে 10 টাকা। যদি সুদ হয়, বিনিয়োগ হচ্ছে 100 টাকা, সুদ যদি 1 টাকা হয়, তাহলে 100/10 হচ্ছে আমাদের বিনিয়োগের পরিমাণ। এবং এইখানে বিনিয়োগের সুদ কত? সুদ হচ্ছে 5,500। তাহলে 5,500 হইলে কত? 5,500 হইলে এই 5,500 উপরে যে গুণ হবে, তাহলে 100/10 গুণ 5,500, 5,500। তাহলে একটা শূন্য কাটো, এখান থেকে একটা কাটো, এই 5,500 পাশে একটা শূন্য বসায় দাও। তাহলে 55,000 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 55,000 টাকা। তাহলে 55,000 হচ্ছে বিনিয়োগের পরিমাণ ছিল। তাহলে বিনিয়োগের পরিমাণ কত ছিল? 55,000। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে অ্যান্সার ডি। এরপরে 26-এ চলে আসো। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান কোনটা? তাহলে আমেরিকান নীতি অনুযায়ী গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হচ্ছে সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক হিসাব মান। সেটা হচ্ছে কি? গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি, বানানগুলো খেয়াল করবা, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এই প্রিন্সিপাল বানান তোমরা ভুল করো, ঠিক আছে? এটা হচ্ছে PLES, ঠিক আছে? প্রিন্সিপালস। তাহলে তোমরা আবার অনেক সময় যে প্রিন্সিপালস মানে কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল, এরকম লেখো তোমরা। তো এই স্পেলিংগুলো ঠিক রাখতে হবে আমাদের যদি পূর্ণরূপ আসে। তাহলে আমাদের সর্বজন স্বীকৃত, আমেরিকান স্বীকৃত এবং সর্বজন স্বীকৃত আন্তর্জাতিকভাবে, সেটা হচ্ছে আমাদের গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ। এরপরে 27-এ চলে আসো। রেওয়া মিলের বেতন প্রদান দেওয়া আছে 30,000 টাকা। যদি উক্ত বেতনের মধ্যে 3 মাসের অগ্রিম বেতন প্রদান অন্তর্ভুক্ত থাকে, তাহলে চলতি বছরের বেতন বাবদ খরচের পরিমাণ কত? তাহলে দেখো এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা আমাদের তো এই বছরে 12 মাস আছেই, সাথে অতিরিক্ত 3 মাস আছে। তাহলে 30,000 টাকা আমরা 15 মাসের জন্য। তাহলে 30,000 টাকা কত? 15 মাসের জন্য। 15 মাসে কত দিছি আমরা? 30,000, তাই তো? তাহলে এক মাসে কত? এক মাসে হচ্ছে 30,000 ডিভাইডেড বাই 15। আর তোমার
এই বছর বা চলতি বছরে কয় মাস? চলতি বছরে অবশ্যই 12 মাস, তাই না? তাহলে 12 মাসে কত? 12 মাসে হচ্ছে এই 12 দিয়ে এখানে গুণ করবা জাস্ট, তাহলে 30,000 ডিভাইডেড বাই 15 ইন্টু 12 বা 12, তাহলে 15কে 30 দিয়ে কাটো, তাহলে 2,000 হচ্ছে প্রতি মাসে, আর 12 দুগুণে 24,000 হচ্ছে তোমার বছরে। বছরে কত বা চলতি বছরে হচ্ছে 24,000 টাকা হচ্ছে তোমার কিসের পরিমাণ? বেতন প্রদানের পরিমাণ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের সি। 28-এ চলে আসো। সেনহা ট্রেডার্সের একটি মেশিনের আয়ুষ্কাল আছে 10 বছর। কত আছে? 10 বছর দেওয়া আছে। বার্ষিক অবচয় 20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা হলে মেশিনের ক্রয় মূল্য কত? তাহলে সাধারণত আমাদেরকে অবচয় বের করতে বলে, এখানে অবচয় দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলছে, তাই তো? তাহলে আমরা যদি এইভাবে লিখি, আমরা যদি লিখি যে অবচয় ইকল টু কি? অবচয় ইকল টু ক্রয় মূল্য মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কি? আয়ুষ্কাল, ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে, তাহলে অবচয় কত দেওয়া আছে? দেখো অবচয় দেওয়া আছে 20,000। অবচয় কত দেওয়া আছে? 20,000 লেখো এখানে। 20,000 ইকুয়াল টু ক্রয় মূল্য কি দেওয়া আছে? নাই, তাহলে ক্রয় মূল্যের এখানে কোশ্চেন মার্ক দাও। মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে? 25,000, তাই তো? ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত দেওয়া আছে? আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। তাহলে এই 10 দিয়ে এই কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 20,000 গুণ 10, তাহলে কত হচ্ছে? 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা ইকুয়াল টু কোশ্চেন মার্ক মাইনাস 25,000, মাইনাস কি? 25,000, এই মাইনাস এই পাশে এসে প্লাস হবে, তাহলে কি হচ্ছে? 2,25,000 টাকা। কত টাকা? 2,25,000 টাকা হচ্ছে আমাদের এই কোশ্চেন মার্ক হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কোশ্চেন মার্ক কি? ক্রয় মূল্য। তাহলে 2,25,000 টাকা হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য। 2,25,000 টাকা হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সার কি? বি। এরপরে 29-এ আসলো অবচয় কি? অবচয় সবসময় একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃলেনদেন, ব্যবসায়িক লেনদেন। অবচয় তো ব্যবসায়ের ক্ষেত্রেই করা হয়, তাহলে এটা অবশ্যই ব্যবসায়িক লেনদেন, অনগদ লেনদেন। অবচয় কখনোই নগদে করা হয় না, অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। আমরা যে স্থায়ী সম্পদ কিনি বা মূলধন জাতীয় ব্যয় করি, সেটার একটা ব্যয় বন্টন প্রক্রিয়া হচ্ছে আমাদের অবচয়, অর্থাৎ বিভিন্ন বছরের মধ্যে আমরা এই ব্যয়টা ভাগ করে দিই। তাহলে 3টা কথাই কারেক্ট, অ্যান্সার 1, 2, 3। এরপরে 30-এ চলে আসো। কোনটি বিপরীত সম্পদ? কোনটি বিপরীত সম্পদ? তাহলে বিপরীত সম্পদ কি? যেইটাই হচ্ছে সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়, যা সম্পদের পরিমাণ কমিয়ে দেয় সেটা হচ্ছে বিপরীত সম্পদ। তাহলে বলতেছে দেখো অবচয় সঞ্চিতি, মূলধনের সুদ, প্যাটেন্ট, ক খ উভয়ই। তাহলে দেখো অবচয় সঞ্চিতির আরেক নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। তাহলে এই যে পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে আমাদের কি করে? সম্পদের পরিমাণ কমিয়ে দেয়। কারণ আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যখন করি, ধরো মেশিন লিখছো বা আসবাবপত্র লিখছো, তার নিচে দেখবা মাইনাস করে তোমরা পুঞ্জীভূত অবচয় লিখতেছো। তাহলে এই পুঞ্জীভূত অবচয় কি করে? আমাদের ওই মেশিন বা আসবাবপত্রের পরিমাণ কমিয়ে দেয়, আর যেটাই কমিয়ে দেয় সেটাকে আমরা কি বলি? বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ, বা কি বলি? কন্ট্রা সম্পদ বা কন্ট্রা অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমাদের বিপরীত সম্পদ কোনটা? এই অবচয় সঞ্চিতি। কোনটা? এই অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। মূলধনের সুদ হচ্ছে আমাদের বিপরীত মালিকানা সত্ত্ব। মূলধনের সুদ হচ্ছে আমাদের কি? মূলধনের সুদ হচ্ছে কি করে? মূলধনের সুদের মাধ্যমে কি হয়? মূলধন যিনি দিয়েছে, তাহলে আমাদের মূলধনের পরিমাণ, মূলধনের সুদ দিলে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এটা বিপরীত মালিকানা সত্ত্ব না। উত্তোলনের সুদ হচ্ছে আমাদের বিপরীত মালিকানা সত্ত্ব। আর হচ্ছে পেটেন্ট বা উত্তোলন হচ্ছে আমাদের বিপরীত মালিকানা সত্ত্ব। পেটেন্ট হচ্ছে অস্পর্শনীয়। পেটেন্ট কি? অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ। আর ক খ উভয় হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার কি? এ। 31-এ চলে আসি আমরা। নিচের কোনটি অবচয় ধার্যের অভ্যন্তরীণ কারণ নয়? তাহলে তোমাদেরকে বলছিলাম অভ্যন্তরীণ কারণ নয়। অভ্যন্তরীণ একেবারে শুরুর দিকে তোমাদেরকে অভ্যন্তরীণ এবং বাহ্যিকের কথা বলছিলাম, যে অপ্রচলন হচ্ছে আমাদের বাহ্যিক কারণ। তাহলে এখানে কি জানতে চাইছে? দেখো তো, এখানে হচ্ছে অভ্যন্তরীণ কারণ নয়, তার মানে বাহ্যিক কারণ জানতে চাইছে। তোমার কাছে কি জানতে চাইছে? বাহ্যিক কারণ কি? তাহলে সময় অতিবাহিত ক্ষয়, কি বলতেছে? সময় অতিবাহিত ক্ষয়, এটা অভ্যন্তরীণ। তারপর নিঃশেষকরণ হচ্ছে অবচয়, এটাও অভ্যন্তরীণ কারণ। ব্যবহারজনিত ক্ষয়, এটাও অভ্যন্তরীণ কারণ। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, কারণ, তাই না? এই তিনটাই হচ্ছে অভ্যন্তরীণ কারণ। তাহলে আমাদের কাছে অভ্যন্তরীণ কারণ তো জানতে চাই নাই, আমাদের কাছে জানতে চাইছে বাহ্যিক কারণ কোনটি। বাহ্যিক কারণ জানতে চাইছে, এখানে একটাও বাহ্যিক কারণ নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনোটি নয়। অ্যান্সার হবে কি? কোনোটি নয়। এখন বাহ্যিক কারণ কি তোমরা জানতে চাইতে পারো। একটা প্রশ্নে আমি পড়িয়েছি যে অপ্রচলন হচ্ছে বাহ্যিক কারণ। বাহ্যিক কারণের একটা এক্সাম্পল হতে পারে অপ্রচলন। কি হতে পারে? অপ্রচলন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এখানে ডি। ওকে, 32-এ চলে আসো। প্রাপ্ত বার্তার ফলে
প্রাপ্ত বার্তার ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে। তাহলে তুমি যখন কোনো পাওনাদারকে পরিশোধ করো তখন যদি কেউ প্রাপ্ত বার্তা দেয়, তোমাকে যদি বার্তা প্রদান করে বা তুমি যদি পাও, সেক্ষেত্রে কি হয়, তোমার প্রাপ্ত বার্তা হচ্ছে একটা আয়, প্রাপ্ত বার্তা হচ্ছে একটা কি আয়। তাহলে আয় হলে কি হয়, আয় হলে তোমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আয় হলে কি হয়, আয় হলে দুঃখিত মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আয় হলে কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাছাড়া এই যে প্রাপ্ত বার্তা কখন পাও তুমি, যখন পরিশোধ করো। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদাটা কি হয়, দেখো জাবেদাটা হয় হচ্ছে এরকম এরকম জাবেদা হয় না, প্রদেয় হিসাব ডেবিট। কি হয়, প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট। এবং তুমি যেহেতু বার্তা পাইছো, এটা হচ্ছে প্রাপ্ত বার্তা বা আয় হিসাব, আয় হিসাবে এটা কি হয়, ক্রেডিট হয়। এটা কি হয়, ক্রেডিট। তাহলে তোমাদের পাওনাদার কমে যাচ্ছে, অর্থাৎ এল মাইনাস এবং কি হচ্ছে ওই প্লাস। তাহলে তোমাদের দায় হ্রাস পায় এবং ওই প্লাস হয়, দায় হ্রাস এবং হচ্ছে ওই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, যেটা অপশন সিতে দেখতে পাচ্ছ। কোথায় দেখতে পাচ্ছ, অপশন সিতে। অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি, অপশন সি। এর পরেরটায় চলে যাব আমরা চলে যাব আমাদের পরেরটার ক্ষেত্রে বলছে উদ্দীপক পড়ে অ্যান্সার করতে একটি প্রতিষ্ঠানের 1 জুলাই তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত আছে 75,000 টাকা। 10 জুলাই তারিখে 15,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়। পরবর্তীতে চেকটি 15 জুলাই প্রত্যাখ্যাত হয়। তাহলে আমাদের ব্যাংক উদ্বৃত্ত আছে 75,000 টাকা। 10 জুলাই একটা চেক পেয়ে জমা দিছি, কিন্তু এটা প্রত্যাখ্যাত হয়েছে বা এনএসএফ হয়েছে। তাহলে আসলে কি আমাদের কোনো টাকার পরিবর্তন হয়েছে, উত্তর হচ্ছে না। তাহলে 75,000 টাকা ছিল, ব্যাংকে যেটা জমা দিতে বলছি ওটা জমা হয় নাই, ফেরত আসছে। তাহলে আমাদের কোনো টাকার কোনো পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি ঘটে নাই। তাহলে 15 জুলাই তারিখে প্রতিষ্ঠানের ব্যাংক উদ্বৃত্ত কত হবে, তাহলে এই যে 75,000 টাকা ছিল এইটাই থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আমাদের অ্যান্সার কি, বি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। 34-এ চলে আসো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হওয়ার ফলে, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হওয়ার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে। তাহলে দেখো প্রত্যাখ্যান যখন হয়েছে তখন কি হবে, 15,000 টাকার প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। তারপরে বলছে যে 15,000 টাকার প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, 15,000 টাকার প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, 15,000 টাকার ব্যাংক হ্রাস পাবে। তাহলে আমরা যখন জমা দিতে পাঠাইছিলাম তখন আমাদের ব্যাংক ডেবিট করে ফেলছিলাম। কি করছিলাম, ব্যাংক ডেবিট 15,000। এবং আমরা কি করছিলাম, যেহেতু এটা দেনাদারের কাছ থেকে পাইছি বা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাইছি, তখন আমরা লিখছিলাম প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট লিখছিলাম 15,000 টাকা। যেহেতু ব্যাংকে পাঠানোর পর ওই চেকটা প্রত্যাখ্যান করছে এবং এই চেকটা আমি আবার কি করব, আমাদের যে প্রাপ্য হিসাব আছে বা আমাদের যে দেনাদার আছে তার কাছে পাঠাবো। অর্থাৎ আমি এই লোকের কাছ থেকে এখনও টাকা পাই নাই, তার মানে আমাকে কি করতে হবে, প্রাপ্য হিসাবটা আবারও ডেবিট করতে হবে। প্রাপ্য হিসাব ডেবিট 15,000 টাকা। এবং কি করতে হবে, আমার যেহেতু ব্যাংকে অতিরিক্ত টাকা দেখাই ফেলছি নগদান বইয়ের ব্যাংক কলামে, তাহলে আমাদেরকে এই ব্যাংক হিসাবটা ক্রেডিট করতে হবে। কি করতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে চেক প্রত্যাখ্যান হলে কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে 15,000 টাকা, যে অ্যামাউন্টের চেক প্রত্যাখ্যান হয়েছে। তাহলে চেক প্রত্যাখ্যান করলে আমাদের কি হবে, প্রাপ্য হিসাব, যেহেতু আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে চেক পাই, তাহলে প্রাপ্য হিসাবটাকে আবারও বাড়ায় দেখাইতে হবে এবং ব্যাংকটাকে কমায় দেখাইতে হবে। এর কারণ কি, কারণ হচ্ছে এটা, যখন আমি চেক পাইছি তখন ব্যাংক ডেবিট করছি এবং প্রাপ্য হিসাবটাকে কমায় দেখাইছিলাম। তাহলে এইটা যেহেতু করছি আমি, তাহলে আমাকে তার উল্টাটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই অংশটা। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে 1, ঠিক আছে, এবং 15,000 টাকার ব্যাংক হিসাব হ্রাস পাবে, এই 3 ঠিক আছে। প্রদেয় হিসাবের এখানে কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 3। অ্যান্সার কি, 1 ও 3। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার, খ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 35-এ যাব, বহি ফেরত ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হলে সংশোধনী জাবেদা কি হবে। তাহলে বহি ফেরত মানে কি, বহি ফেরত মানে হচ্ছে তোমার ক্রয় ফেরত। বহি ফেরত মানে কি, ক্রয় ফেরত। তাহলে তুমি ক্রয় ফেরত দিয়েছো, ক্রয় ফেরত কি হয়, বলো ক্রয় ফেরত কি হয়, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত হওয়ার কথা ক্রেডিট, কিন্তু তুমি কি করছো, বিক্রয় ক্রেডিট করছো। তুমি এর পরিবর্তে কি করছো, বিক্রয় হিসাবে লিখছো। তাহলে বিক্রয় হিসাবে লেখা মানে বিক্রয় ক্রেডিট করছো। তাহলে বিক্রয় যদি ক্রেডিট করো, বিক্রয়কে ডেবিট করে দিলে ভুলবশত করছো, এটা কি করছো, ভুল করছো। তাহলে এটা যদি ক্রেডিট করো, এটা যদি ভুলে ক্রেডিট করো, তাহলে এটা সংশোধন করতে গেলে আমাদেরকে এই বিক্রয়টাকে ডেবিট করতে হবে। কি করতে হবে, বিক্রয় ডেবিট, তাহলে সংশোধন হবে। পাশাপাশি এই ক্রয় ফেরত তো তুমি আনো নাই, এটা তোমাকে আনতে হবে। তাহলে ক্রয় ফেরত ক্রেডিট হয়, সেটা তুমি আনো, ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে বিক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত। ক্রয় ফেরতের পরিবর্তে কি লেখা যায়, বহি ফেরত। ওকে, তাহলে ক্রয় ফেরত বা বহি ফেরত ক্রেডিট। তাহলে বিক্রয় ডেবিট কোথায় আছে, দেখো বিক্রয় ডেবিট আছে এখানে, বহি ফেরত ক্রেডিট আছে এখানে। তাহলে অ্যান্সার ডি, অ্যান্সার আমাদের ডি। এরপরে 36-এ চলে আসো, ক্রেতার কাছে ভ্যাট কি।
তাহলে ক্রেতা হচ্ছে আমরা, ধরো তুমি হচ্ছে ক্রেতা, তুমি ধরো ক্রেতা বা ভোক্তা। তাহলে আমরা যে ভ্যাটটা দিই এটা আমাদের কাছে ব্যয়। আমরা যে ভ্যাট দিই ক্রেতার কাছে, ভ্যাট হচ্ছে এক প্রকার ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। 37-এ চলে আসো। সমাপনী জাবেদা প্রস্তুত করার পর নিচের কোন হিসাবের ব্যালেন্স, কোন হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত শূন্য হয়? ব্যালেন্স বা উদ্বৃত্ত কি হয়? শূন্য। উদ্বৃত্ত বা জের শূন্য হয়ে যায়, জের কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে কোন হিসাবের? নামিক হিসাবের। কিসের? নামিক হিসাবের। নামিক হিসাব কোনগুলো? নামিক হিসাব হচ্ছে আয় ব্যয়। নামিক হিসাব কোনগুলো? নামিক হিসাব হতে পারে আয় ব্যয়, আয় ব্যয়। পাশাপাশি উত্তোলন হিসাব, পাশাপাশি কার ব্যালেন্স শূন্য হয়? উত্তোলন এবং লভ্যাংশ। যৌথ মূলধনের ক্ষেত্রে তো উত্তোলন থাকে না, লভ্যাংশ। তাহলে নামিক হিসাবের পাশাপাশি আমাদের উত্তোলন এবং লভ্যাংশ। তাহলে তোমরা বলতে পারো এক নামিক হিসাব, দুই বলতে পারো আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ, এর যেটাই থাকবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো আমাদের এখানে সেবা আয়, তাহলে এটা একটা আয় হিসাব, এটার ব্যালেন্স শূন্য হবে। অনুপার্জিত হচ্ছে এক প্রকার দায়, তাহলে এটা শূন্য হয় না। পঞ্জীভূত অবস্থা হচ্ছে বিপরীত সম্পদ, এটা শূন্য হয় না। এটাও একটা সম্পদ, এটাও একটা সম্পদ, আর এটা বিপরীত সম্পদ, এইটা বিপরীত সম্পদ। তাহলে এগুলো শূন্য হয় না, এই তিনটাই হচ্ছে শূন্য হয় না। আর শূন্য হয় কোনটা? আয় হিসাব। এখানে যা লিখছি তার মধ্যে আয় আছে, শুধুমাত্র শূন্য হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এ। আশা করি বুঝতে পারছো। 38-এ চলে আসো। মিস্টার সুমনের সমাপনী মূলধন 30,000 টাকা, যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। মূলধনের সুদের হার 5% হলে মূলধনের সুদের পরিমাণ কত? তাহলে মূলধনের সুদ সবসময় প্রারম্ভিক মূলধনের উপর হবে। মূলধনের সুদ সবসময় কিসের হবে? প্রারম্ভিক মূলধনের উপর হবে। প্রারম্ভিক মূলধনের উপর। মূলধনের সুদ কিসের উপর ধার্য করতে হবে? প্রারম্ভিকের উপর। তাহলে এখানে কি প্রারম্ভিক দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে প্রারম্ভিক দেওয়া নাই, কিন্তু আমরা বের করে নিতে পারবো, তাই তো? তাহলে কীভাবে বের করতে পারি? বলছে সমাপনী মূলধন 30,000, যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। তাহলে দেখো আমরা যদি ধরি প্রারম্ভিক মূলধন 100, কি ধরি? প্রারম্ভিক মূলধন যদি 100 ধরি, প্রারম্ভিক মূলধন যদি 100 ধরি, প্রারম্ভিক মূলধন ধরলাম 100, প্রারম্ভিক মূলধন 100 ধরলাম, তাই না? 100। তাহলে আমাদের সমাপনী মূলধন হচ্ছে তার চেয়ে কি? প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। তাহলে সমাপনী কত হয়? সমাপনী হচ্ছে 25, সমাপনী হচ্ছে 75, সমাপনী মূলধন হচ্ছে 75। তাহলে আমরা ধরে নিলাম প্রারম্ভিক মূলধন 100 হলে সমাপনী মূলধন হচ্ছে 75। ওকে, এখন দেখো মিস্টার সুমনের সমাপনী মূলধন দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া থাকবে ওটা আমরা বামে রাখবো, যেটা বের করতে বলবো এটা আমরা ডানে রাখবো। তাহলে আমাদের সমাপনী মূলধন হচ্ছে যদি 75 হয়, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন কত? 100, তাই তো? যদি সমাপনী মূলধন 1 টাকা হয়, তাহলে প্রারম্ভিক মূলধন কত? 100 ডিভাইডেড বাই 75। যদি সমাপনী মূলধন 30,000 টাকা হয়, কত হয়? 30,000 হয়, তাহলে কি হবে? 100 ডিভাইডেড বাই 75 গুণ 30,000 গুণ কি? 30,000 টাকা। তাহলে কিভাবে করব আমরা? এটা কিভাবে করতে পারি? তোমরা যদি ক্যালকুলেটারে করতে চাও করতে পারো, বা এভাবে করা যায়। দেখো 4 25 হচ্ছে আমাদের 4 25 100, 3 25 হচ্ছে আমাদের 75। এখন যদি 3 দিয়ে কাটো তাহলে এখানে 1 থাকে, তাহলে এখানে হচ্ছে 10,000 গুণ 4, 10,000 গুণ 4, তাহলে 40,000 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 40,000 হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আসতেছে? 40,000। 40,000 হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে এই যে 40,000 পাইছি, এই 40,000 হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মূলধনের সুদ কত? তোমাদের প্রশ্ন কি? মূলধনের সুদ কত? মূলধনের সুদ কত এটা জানার জন্য আমাদেরকে প্রারম্ভিক মূলধন লাগবে, কারণ মূলধনের সুদ সবসময় কিসের উপর কাটতে হয়? প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা সেই প্রারম্ভিক মূলধন বের করে ফেলছি 40,000 টাকা। প্রারম্ভিক মূলধন কত বের করছি? 40,000। এখন এই 40,000-এর উপর তুমি 5% সুদ ধার্য করো। তাহলে 40,000 গুণ 5%, 40,000 গুণ কত পার্সেন্ট? 5%। 40,000 গুণ 5%, তাহলে 40,000 5% করো, 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত? 2,000 টাকা। আশা করি বুঝতে পারছো। আবারও বলি, মূলধনের সুদ সবসময় প্রারম্ভিক মূলধনের উপর কাটতে হবে। এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া নেই। এখন যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা যে একটা 100 ধরে আমরা সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধনের সাথে একটা সম্পর্ক বের করলাম, এবং এই পদ্ধতিতে, যে ঐকিক নিয়ম পদ্ধতিতে আমরা প্রারম্ভিক মূলধন বের করলাম। যেহেতু প্রারম্ভিক মূলধন বের করছি, এর উপর 5% কেটে দিলেই আমাদের প্রারম্ভিক মূলধনের সুদ বা শুধু মূলধনের সুদ বের হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2,000 টাকা। অ্যান্সার হচ্ছে আমাদের 2,000 টাকা, 2,000 টাকা। ওকে, এরপরে 39 আসো, নিচের কোন হিসাবের দ্বারা ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? তাহলে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব কিসের মাধ্যমে সাধারণত বৃদ্ধি পায়? সাধারণত মালিক যদি মূলধন দেয় বা কোনো ধরনের আয় হয়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে উত্তোলনের সুদ, বীমা প্রিমিয়াম, উত্তোলন, আয়কর। দেখো এই যে বীমা প্রিমিয়াম, তারপরে উত্তোলন, তারপরে আয়কর, এই তিনটাই হচ্ছে আমাদের খরচ। এই তিনটাই কি? খরচ। এই তিনটা হলে ওই বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর এই যে উত্তোলনের সুদ যেটা দেখতেছো,
এই যে উত্তোলনের সুদ, এটা হচ্ছে যখন কোনো মালিক উত্তোলন করে তখন সেটার উপর সুদ দিলে ওটা প্রতিষ্ঠানের জন্য আয়। এটা কি প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে আয় হইলে আমাদের কি হয়, ওই প্লাস হয়, ওই প্লাস হয়। আমাদের কাছে বলছে প্লাস হবে কোনটায়, তাহলে অ্যান্সার এ। আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের এই প্রশ্নের অ্যান্সার এ। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 40-এ চলে আসো, নিচের কোনটি রেওয়া মিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না, ক্রেডিট দিকে যাবে না। তার মানে এই দেখো অনেক সময় তোমরা শেষে নয়, যাবে না, বহির্ভূত, অন্তর্ভুক্ত নয়, এগুলো থাকলে কনফিউজ হয়ে যাও, উল্টাপাল্টা অ্যান্সার করে ফেলো। এখন দেখো এই যে ক্রেডিট দিকে যাবে না মানে কি হবে, ডেবিট হবে কোনটি, ডেবিট হবে কোনটি সেটা বের করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে, ডেবিট হবে কোনটি, ডেবিট কোনটি। তাহলে দেখো কুড়ির সঞ্চিতি, সবসময় আমরা দেখবা সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট। কি ডেবিট, পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের পাওনাদার সঞ্চিতি বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট। এটা মুখস্থ রাখবা সবসময়, এটা হচ্ছে ডেবিট। ওকে, তাহলে আমাদের বলছে ডেবিট কোনটা, দেখো এখানে সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, এটা ক্রেডিট। তারপর দেখো প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, এটা ক্রেডিট। প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে আমাদের ডেবিট। তাহলে অ্যান্সার হচ্ছে কি সি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। ওকে, এরপরে দেখো 41-এ চলে আসো, ব্যাংক হতে প্রাপ্ত সুদ 450 টাকা ভুলবশত নগদান বইয়ে 540 টাকা ক্রেডিট করা হলো। তাহলে প্রাপ্ত সুদ আমাদেরকে কি করতে হবে, 450 টাকা, যেটা হচ্ছে ব্যাংক হতে প্রাপ্ত সুদ, ভুলবশত নগদান বইয়ে 540 টাকায় ক্রেডিট করে ফেলছি। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড় মিলের পরিমাণ কত, তাহলে প্রাপ্ত সুদ আমাদের ক্রেডিট হয়, নগদান বইয়ে 540 টাকা ক্রেডিট করছি। তাহলে প্রাপ্ত সুদ যেহেতু আমাদের নগদান বই, তাহলে ব্যাংক থেকে যে সুদ পাই সেটা আমরা নগদান বইতে কি করব, যোগ করব। এটা আমাদের যোগ বা ডেবিট করার কথা। কি করার কথা, ব্যাংক হিসাবে, নগদান বইতে ব্যাংক হিসাবে যোগ বা কি করব, ডেবিট করব, যোগ বা ডেবিট করব। কিন্তু আমরা ভুলবশত কি করে ফেলছি, ক্রেডিট করে ফেলছি, ক্রেডিট করে ফেলছি। তাহলে দুই পাশের পার্থক্যটা হবে ওই দুইটার যোগফল। যদি ভুল পাশে লিখি তাহলে সবসময় পার্থক্য নির্ণয় করবা ওই দুইটার যোগফল দিয়ে। ওই যে ভুল করছো এবং যেটা হচ্ছে তোমার ভুল অ্যামাউন্ট, যেটা সঠিক অ্যামাউন্ট এবং যেটা ভুল অ্যামাউন্ট, এই দুইটা যোগ করলে দুই পাশের পার্থক্য বের হবে কখন, যখন তুমি ভুল পাশে লিখবা। এখন দেখো এখানে ভুল পাশে লিখছো কিনা, ভুল পাশে লিখলে যোগ করবা, কি করবা, যোগ করে পার্থক্য নির্ণয় করবা। এখন দেখো তোমার লেখার কথা ছিল ডেবিটে, তুমি লিখছো ক্রেডিটে, তাহলে তুমি ভুল পাশে লিখলে দুইটা অ্যামাউন্ট যোগ করলে তোমার পার্থক্য বের হয়ে যাবে। তাহলে পার্থক্য কত, ওই দুইটা অ্যামাউন্ট যোগ করো। আর যদি সঠিক পাশে লেখো তাহলে বিয়োগ করবা, ঠিক আছে। সঠিক পাশে যদি লেখো, যদি ডেবিটেরটা ডেবিট, ভুল অ্যামাউন্ট লেখো তাহলে বিয়োগ করে পার্থক্য নির্ণয় করবা। যেহেতু ভুল পাশে লিখছো তাহলে দুইটা অ্যামাউন্ট যোগ করবা, 450 যোগ হচ্ছে 540, তাহলে কত হয়, 09 কি লিখলাম, 9। ওকে, 5 আর 4 9, 990 টাকা। 990 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত, 990 টাকা। তাহলে দুই পাশের পার্থক্য কত, 990। 42-এ চলে আসো, হিসাবের কালান্তে হাতে নগদের পরিমাণ, কালান্তে মানে সমাপনী, তাহলে সমাপনী হাতে নগদের পরিমাণ, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের সমাপনী নগদের পরিমাণ। এটার মানে কি, সমাপনী নগদের পরিমাণ। এটার মানে কি, কালান্তে মানে হচ্ছে সমাপনী নগদের পরিমাণ। কালান্তে মানে সমাপনী নগদ। কালান্তে মানে কি, সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ দেওয়া আছে। তাহলে এই উদ্বৃত্তের সাথে যদি কোন টাকা যোগ করলে অগ্রদত্ত টাকার পরিমাণে সমান হবে। তবে সবাই জানো আমাদের অগ্রপ্রদত্ত খুচরা নগদান বইতে মাসের শেষে এবং শুরুতে টাকা সমান হয়, এবং এটা আমরা কিভাবে সমান করি, সারা মাস ধরে যত টাকা খরচ হয় সেটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে, আমাদের প্রারম্ভিক এবং সমাপনী উদ্বৃত্ত সমান হবে। তাহলে আমাদের কি হবে অ্যান্সার, কোন টাকা যোগ করতে হবে, মোট খরচের পরিমাণ যোগ করতে হবে। কি করতে হবে, মোট খরচের পরিমাণ। এটা যদি তোমরা যোগ করো তাহলে দুই পাশ মানে প্রারম্ভিক এবং সমাপনী উদ্বৃত্ত প্রদত্ত খুচরা নগদান বইতে সমান হবে। তাহলে অ্যান্সার হবে মোট খরচের পরিমাণ যদি যোগ করি, তাহলে অ্যান্সার এ। আমাদের অ্যান্সার কি, এ। 43-এ চলে আসো, স্নেহা ট্রেডার্স 2022 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যবসায়ের মোট সম্পত্তি 5 লক্ষ টাকা। কত টাকা, এই স্নেহা ট্রেডার্সের মোট সম্পদ আছে 5 লক্ষ টাকা, অর্থাৎ 2022 সালের সমাপনী যে সম্পদ সেটা দেওয়া আছে। ওকে, এখন বলতেছে প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা, নিট লাভ 50,000 টাকা, উত্তোলনের পরিমাণ নগদ ও পণ্য যথাক্রমে 30 ও 10,000 টাকা হলে স্নেহা ট্রেডার্সের বহিদায়ের পরিমাণ কত টাকা। বহিদায় বের করতে বলছে। তাহলে আমরা যদি দায় বের করতে চাই তাহলে আমরা সম্পদ থেকে কি বাদ দেব, সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিব, তাই তো। সম্পদ থেকে
মালিকানা সত্ত্ব বাদ দিব। তাহলে বহিদায় বের করার নিয়ম কি? বহিদায় মানে হচ্ছে আমাদের বাইরের দায় বা বাহ্যিক দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে অন্তর্দায়। তাহলে আমরা সম্পদ থেকে অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব বাদ দিলে আমরা কি পাই? বহির্দায় পাই, বহিদায় পাই, তাই তো? এখন এখানে সম্পদ কত দেওয়া আছে? সম্পদ দেওয়া আছে 5 লক্ষ টাকা। কত দেওয়া আছে? 5 লক্ষ টাকা। এইটা থেকে আমরা কি করব? মালিকানা সত্ত্ব বাদ দিব। এখন দেখো মালিকানা সত্ত্ব তো আমরা জানি না, মালিকানা সত্ত্ব কি এখানে দেওয়া আছে? নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা বের করে নিতে পারি। তাহলে মালিকানা সত্ত্ব বের করার সিস্টেম হচ্ছে প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন আছে তোমার 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা, তাই তো? প্রারম্ভিক মূলধন আছে 2 লক্ষ টাকা। এখন এটার সাথে দেখো নিট লাভ হয়েছে 50,000, তাহলে 50,000 যোগ করো, 50,000 যোগ করো। এরপরে দেখো উত্তোলন কত করছো? উত্তোলন তুমি দুইটা করছো, একটা নগদ আর একটা পণ্য। তাহলে 30 আর 10, 40 তুমি হচ্ছে উত্তোলন করছো। তাহলে 30,000 বাদ দাও, 10,000 বাদ দাও। ওকে, তাহলে যতটুকু উত্তোলন করছো সেটা মালিকানা সত্ত্ব থেকে বাদ। তাহলে তুমি 2 লক্ষ টাকা শুরু করছিলা, 50,000 লাভ হয়েছে, তাহলে 2.5 লক্ষ টাকা, এবং তুমি উত্তোলন নিয়ে গেছো একটা পণ্য 10,000 টাকার এবং 30,000 টাকা নগদে নিয়ে গেছো। তাহলে এই 2,50,000 হচ্ছে তোমার মোট মালিকানা সত্ত্ব হয়েছিল, তার থেকে 40,000 বাদ যাবে। তার মানে 2,10,000, 2,10,000 হচ্ছে তোমার সমাপনী মালিকানা সত্ত্ব। এটা কি তোমার সমাপনী? এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে সমাপনী মূলধন বা ওই, তাই তো? সমাপনী মালিকানা সত্ত্ব ওই বা মূলধন। তাহলে এই যে মালিকানা সত্ত্ব সমাপনীটা বাদ দাও, 2,10,000 টাকা বাদ দাও। কত টাকা অ্যান্সার? তাহলে 2,10,000 যদি বাদ দাও তাহলে 2,90,000 টাকা হচ্ছে তোমার বহিদায়ের পরিমাণ। বছর শেষে বহিদায়ের পরিমাণ কত? 2,90,000 টাকা, যেটা অপশন ডিতে দেখতে পাচ্ছ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। অ্যান্সার হচ্ছে আমাদের কি? ডি। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা 44-এ চলে যাই। 44-এ বলতেছে যদি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 4,80,000 টাকা হয়, তবে ব্যবসায়ের অন্তদায়ের পরিমাণ কত? ব্যবসায়ের অন্তদায়ের পরিমাণ কত? তাহলে দেখো আগের প্রশ্নের সাথে মিল রাখে, কিন্তু এটা কিন্তু উদ্দীপকের সাথে বলতেছে যদি মোট সম্পত্তি 4,80,000 টাকা হয়, তাহলে 4,80,000 টাকা যদি আমাদের মোট সম্পদ হয়, তাহলে মোট সম্পদ অর্থাৎ আমাদের 4,80,000 টাকা। এর পরিবর্তনের ফলে আমাদের কি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয়েছে কিনা? হয় নাই। উত্তর হচ্ছে হয় নাই। আমাদের দায়ের পরিবর্তন হবে। দেখো আমাদের মালিকানা সত্ত্ব যেটা আমরা বের করছি ওইটাই থাকবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব এখানে ফিক্সড। মালিকানা সত্ত্ব এখানে মালিকানা সত্ত্ব আমাদের কি? এখানে মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের, আচ্ছা পরেরটাই লিখতেছি আমি। মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের এখানে ফিক্সড। মালিকানা সত্ত্ব তুমি যেটা বের করছো, অন্তর্দায় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। অন্তর্দায়ের আরেক নাম কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব তুমি যেটা বের করছো ওইটার তো আর কোনো পরিবর্তন হয়নি, সম্পদের পরিবর্তন হলে তোমার দায়ের পরিবর্তন হবে, কারণ এখানে দায় আমাদের সম্পদের উপর নির্ভরশীল। মালিকানা সত্ত্ব তার সম্পদের উপর নির্ভরশীল না, কারণ আমরা এটা বের করে ফেলছি। তাহলে এই যে মালিকানা সত্ত্ব বা অন্তর্দায়, এটার কোনো পরিবর্তন হয়নি বা পরিবর্তন হবে না। এটা কত থাকবে? 2,10,000, 2,90,000 টাকা। এটা কত? 2,10,000 টাকা, দুঃখিত, 2,10,000 টাকাই থাকবে। 2,10,000 টাকাই কি হবে? থেকে যাবে, থাকবে। ওকে, তাহলে এটার কোনো পরিবর্তন নেই। এটার সাথে আমাদের দায়ের পরিবর্তন হতে পারে, কারণ সম্পদের উপর দায় নির্ভরশীল রয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে, অন্য প্রশ্নের ক্ষেত্রে না, এইটার ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন স্পেসিফিকভাবে বুঝতে হবে আমার কাছে কি চাইছে। অন্তর্দায় চাইছে, অন্তর্দায় তো আমরা বের করছি। অন্তর্দায়ের সাথে এখানে সম্পদ বা দায়ের কত পরিবর্তন হলো সেটার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের এইখানে হচ্ছে মালিকানা সত্ত্ব কোনো পরিবর্তন হবে না বা অন্তর্দায়ের কোনো পরিবর্তন হবে না। অ্যান্সার হবে আমাদের কি? সি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? সি। এরপরে 45-এ চলে আসো। হিসাব চক্রের অপরিহার্য ধাপ কোনটি? তাহলে অপরিহার্য ধাপ, হিসাব চক্রের তোমরা অপরিহার্য ধাপ, আমি তোমাদেরকে মোট মনে হয় 11টা ধাপ পড়াইছি, কোনো বইতে তোমরা 10টা দেখবা। এখন এটার মধ্যে 2টা ধাপ আছে ঐচ্ছিক, 2টা ধাপ কি আছে? ঐচ্ছিক। একটা ধাপ আছে পরিত্যাজ্য ধাপ, একটা ধাপ আছে, আর আবশ্যিক ধাপ আছে তোমাদের মূলত 9টা। আবশ্যিক ধাপ আছে কয়টা? 9টা। আবশ্যিক ধাপ আছে 9টা। তোমরা বিভিন্ন বইতে দেখবা, কোনো বইতে লেখা 10টি, কিন্তু অপরিহার্য ধাপ কয়টি? অপরিহার্য ধাপ হচ্ছে 9টি। অপরিহার্য ধাপ কয়টি? 9টি। অপরিহার্য ধাপ 9টি। আর এর বাদে তোমাদের হচ্ছে এই অপরিহার্য ধাপের মধ্যে একটা আছে হচ্ছে তোমার ভুল সংশোধনী জাবেদা। যেহেতু এটাকে হচ্ছে ভুল হলে করি, তাহলে এটাকে বলা হয় পরিত্যাজ্য। আবার তোমাদের কি আছে বলো তো? ঐচ্ছিক ধাপ আছে হচ্ছে 2টা। ঐচ্ছিক ধাপ আছে 2টা, একটা হচ্ছে কার্যপত্র আর একটা হচ্ছে বিপরীত দাখিলা। তো দেখো এখানে বলছে অপরিহার্য ধাপ, তাহলে অপরিহার্য ধাপ হচ্ছে আমাদের কি যাবে? কার্যপত্র হচ্ছে আমাদের ঐচ্ছিক এবং বিপরীত দাখিলা হচ্ছে আমাদের ঐচ্ছিক। এই 2টা হচ্ছে আমাদের ঐচ্ছিক, এই 2টা আমাদের কি? ঐচ্ছিক। এই 2টা হচ্ছে আমাদের ঐচ্ছিক। ভুল সংশোধনী জাবেদাকে আমরা বলি পরিত্যাজ্য ধাপ। কি বলি? পরিত্যাজ্য ধাপ। পরিত্যাজ্য ধাপ। আর অপরিহার্য ধাপ বলছি কয়টা? 9টা। এই 9টা অপরিহার্য ধাপের মধ্যে
এই তিনটা নাই বলা যায়, কারণ দুইটা হচ্ছে ঐচ্ছিক এবং হচ্ছে একটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ, যেহেতু ভুল হলে আমরা করি, না হলে করি না। আর আর্থিক বিবরণী প্রস্তুত হচ্ছে আমাদের অপরিহার্য ধাপ, যে 9টার মধ্যে আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আমাদের এই আর্থিক বিবরণী, অর্থাৎ এটা তোমাকে করতেই হবে। তাহলে অপরিহার্য ধাপ কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যান্সার হচ্ছে ডি। আশা করি বুঝাইতে পারছি। আমাদের হিসাব চক্রের ক্লাস যদি কেউ দেখে থাকো ইনশাল্লাহ, বা তোমাদের যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস, ওইখানে আমি পুরো প্লে লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওইখান থেকে যাদের হিসাব চক্র নিয়ে সমস্যা আছে ওই অংশটুকু দেখে নিবা। ওকে, এরপরে দেখো কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে অবগত হওয়া যায়। কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে কি অবগত হওয়া যায়? দেখো, নিট লাভ বা ক্ষতি আমরা কার্যপত্রের মাধ্যমে আর্থিক বিবরণী করার আগেই করে ফেলতে পারি, যদিও এটা ঐচ্ছিক ধাপ। তারপরে হচ্ছে দায় বা সম্পত্তির অবস্থা আমরা জানতে পারি, যেহেতু কার্যপত্রের মধ্যে একটা অংশই আছে বিষদায় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। পাশাপাশি আমরা হিসাবের উদ্বৃত্তগুলো কিন্তু জানতে পারি। তাহলে 1, 2, 3 তিনটাই আমাদের অ্যান্সার। ওকে, 47 আসো, মোট প্রাপ্ত কমিশনের 900 টাকার মধ্যে 100 টাকা অনুপার্জিত হলে চলতি হিসাব বছরে মুনাফা জাতীয় আয় কত? তাহলে মুনাফা জাতীয় আয় বা এই বছরের আয়, যেটাই প্রশ্ন করুক না কেন, যেটা আমাদের অনুপার্জিত সেই অংশটা হচ্ছে দায়। তাহলে এই 100 টাকা হচ্ছে তোমার দায়, এই অনুপার্জিত অংশটা তোমার কি? দায়। তাহলে তুমি মোট পাইছো হচ্ছে 900, যার মধ্যে দায় আছে কত? দায় আছে 100। তাহলে এই 100 বাদ দিয়ে দাও। তাহলে এই বছরের আয় বা আমাদের মুনাফা জাতীয় আয় হচ্ছে 800 টাকা। তাহলে আয় কত? আয় হচ্ছে 800 টাকা। তাহলে অ্যান্সার বি, অ্যান্সার আমাদের কি? বি। এরপরে 48 আসো, নিচের কোনটি অনগদ লেনদেন? দেখো, প্রদত্ত বেতন নগদে দিবা, কিন্তু প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা এই দুইটার নাম হচ্ছে নগদ বার্তা। দেখো, নগদ বার্তার মধ্যে আছে দুইটা বার্তা। নগদ বার্তার মধ্যে কি আছে? দুইটা বার্তা, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা, আর একটা কি? প্রদত্ত বার্তা, তাই না? প্রদত্ত বার্তা। তাহলে এই যে নগদ বার্তা, এর মধ্যে প্রদত্ত এবং প্রাপ্ত বার্তা এই দুইটা আছে। এই দুইটার নাম যদিও নগদ বার্তা, কিন্তু এটা কখনোই নগদে হয় না, এটা কি? অনগদ লেনদেন। এই যে যা লিখছি এখানে যা লিখছি এটার কোনো কিছুই কি হয় না? নগদে হয় না। এই পুরাটাই নগদে হয় না, নগদ বার্তা কখনো নগদে হয় না। তাহলে এটা হচ্ছে অনগদ লেনদেন। এটা কি? অনগদ লেনদেন। তাহলে দেখো, প্রদত্ত বার্তা হচ্ছে আমাদের মূলত অনগদ লেনদেন। প্রদত্ত বার্তা কি? অনগদ লেনদেন, অনগদ। ঠিক আছে, যা নগদে হয় না সেটাই তো অনগদ লেনদেন। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো দেখো, এই যে প্রদত্ত সুদ এটা নগদ, প্রদত্ত কমিশন এটা নগদ। তাহলে বি হচ্ছে আমাদের অনগদ লেনদেন। বি হচ্ছে আমাদের কি? অনগদ লেনদেন। এরপরে 49 শেষ, মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়। তাহলে যে ব্যয়ের এখনো মেয়াদ শেষ হয়নি বা নিঃশেষ হয়ে যায়নি সেটাই তো মেয়াদ অনুত্তীর্ণ। তাহলে যে ব্যয়ের এখনো মেয়াদ শেষ হয়নি বা নিঃশেষ হয়ে যায়নি সেটা মূলত আমাদের চলতি সম্পদ। সেটা মূলত আমাদের কোন ধরনের হিসাব? সেটা মূলত আমাদের চলতি সম্পদ। এখন অপশনে বলছে সম্পদ, তাহলে আমরা বলবো সম্পদ। এখানে চলতি যদি আলাদা করে দিত, স্থায়ী যদি আলাদা করে দিত, তাহলে আমরা চলতিটা দাগাইতাম। তাহলে এটা মূলত আমাদের চলতি সম্পদ, অ্যান্সার হবে বি। এরপরে 50-এ চলে আসো, মেসার সোমা ট্রেডার্স 2021 সালের 1 জানুয়ারি 5,75,000 টাকা 15% ভ্যাট সহ এটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনের সংস্থাপন ব্যয়, তাহলে সংস্থাপন ব্যয় যেহেতু মেশিন ব্যবহার উপযোগী করার পূর্ব পর্যন্ত যাবতীয় ব্যয় ওই স্থায়ী সম্পদের মধ্যে যাবে, তাহলে এই 25,000 টাকা ওই মেশিনের ব্যয়ের সাথে যুক্ত হবে। তাহলে 5,75,000 এবং 25,000, 6 লাখ টাকা দিয়ে কিনছি আমরা। মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটি 50,000 টাকায় বিক্রয় হবে বলে ধারণা করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য। এটা কি আমাদের ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু বা কি? স্ক্র্যাপ ভ্যালু। ওকে, যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করে, তাহলে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি হয়? ভগ্নাবশেষ মূল্য বা এগুলো কোনো কিছু বিবেচনা করা হয় না, ডিরেক্ট হার, ক্রয় মূল্যকে হার দিয়ে গুণ করা হয়। এখন এখানে কি হার দেওয়া আছে? নাই। তাহলে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হারের সূত্র কি? হারের সূত্র হচ্ছে 100/n বা বছর বা আয়ুষ্কাল গুণ 2, তাই না? এখানে 100 দাও, n কত? এখানে দেখো n আছে 10 বছর, n কত আছে? 10 বছর গুণ 2, তাহলে কত পার্সেন্ট হয়? দেখো 10 10 100, তাহলে 20% হচ্ছে আমাদের হার। 20% হচ্ছে আমাদের কি? হার। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা হচ্ছে অবচয়ের হার পেলাম 20%, তাই তো? তাহলে এই যে 20%, এই 20% আমরা প্রথম বছর এবং দ্বিতীয় বছরে কাটবো। তাহলে প্রথম বছরে কত হয়? দেখো প্রথম বছরে দেখো আমরা কত দিয়ে কিনছি? 5,75,000 এবং 25,000 সংস্থাপন ব্যয়, তাহলে এই দুইটাই যোগ হবে। তাহলে আমরা কি করব? 5,75,000 যোগ 25,000,
এই দুইটার উপর কত পার্সেন্ট কাটবো? 20% কাটবো, 20%। তার মানে আমাদের 6 লক্ষের উপর 20% কাটতে হবে। তাহলে 6 লক্ষ গুণ যদি 20% তোমরা দাও, 6 লক্ষ গুণ 20%, তাহলে দেখবে 1,20,000 আসে। কত আসে? ক্যালকুলেটর করে ফেলো। 1,20,000 টাকা হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয়। আর দ্বিতীয় বছরের অবচয় কাটতে গেলে আমাকে এই যে আমাদের যে ক্রয় মূল্য আছে 6 লাখ, ক্রয় মূল্য কত আছে? 6 লাখ। এটা থেকে 1,20,000 বাদ দিয়ে তারপরে কাটতে হবে। তাহলে আমরা 6 লাখ থেকে যদি 1,20,000 অবচয় বাদ দিই, 1,20,000 যদি অবচয় বাদ দিই, তাহলে আমাদের কত থাকে? 4,80,000। 4,80,000 টাকা থাকে বই মূল্য। এই বই মূল্যের উপর আমাদের অবচয় কাটতে হবে দ্বিতীয় বছরে। তাহলে দ্বিতীয় বছরে কি হয় দেখো, দ্বিতীয় বছরে অবচয় কত দেখো? দ্বিতীয় বছরে অবচয় হচ্ছে আমাদের 4,80,000 গুণ 20%। আবারও তাহলে 20% কত? তাহলে 20% হচ্ছে আমাদের 48 দুগুণে 96,000 টাকা। কত টাকা? 96,000 টাকা হচ্ছে আমাদের অবচয়ের পরিমাণ। তাহলে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। কীভাবে বের করতে হবে আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমাদের অ্যান্সার কি? বি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। এরপর 51-তে চলে আসে সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? তাহলে এই প্রশ্নে যদি আমরা সরলরৈখিক পদ্ধতিতে করতে চাই, তাহলে প্রত্যেক বছর সমান অবচয় হবে। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান আমাদের কি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5,75,000 যোগ 25,000, 6 লাখ। ক্রয় মূল্য কত? 5,75,000, 5,75,000 যোগ কত? 25,000। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5,75,000 যোগ হচ্ছে 25,000, তাই তো? তাহলে 5,75,000 যোগ 25,000, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের কি? ক্রয় মূল্য। ওকে, তাহলে এই যে ক্রয় মূল্য থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে? ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে? ভগ্নাবশেষ মূল্য 50,000 দেওয়া আছে, তাই না? তাহলে 50,000 বাদ দাও, 50,000 বাদ দাও, ডিভাইডেড বাই কি? আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত বছর? 10 বছর। তাহলে 10 বছর ভাগ দাও। তাহলে আমাদের দেখো 6 লক্ষ থেকে যদি আমরা 50,000 বাদ দিই, তাহলে 5,50,000, সেটাকে 10 দিয়ে ভাগ করো। 5,50,000 ডিভাইডেড বাই 10, তাহলে 55,000 হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। 55,000 কি? আমাদের সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? বি। এই প্রশ্নের অ্যান্সার কি? বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে 52-তে চলে আসো। অবচয় হলো, অবচয় কি? অবচয় অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে? অবচয় একটা অনগদ লেনদেন, এটা তোমরা সবাই জানো। এবং অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয়ের আরেকটা নাম সবসময় রাখবা, ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয়ের আরেক নাম কি? ব্যয় বন্টন প্রক্রিয়া। তাহলে 1, 2, 3 তিনটাই হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে তিনটাই হচ্ছে আমাদের কারেক্ট। অ্যান্সার হচ্ছে ডি বা ঘ। এরপরে 53 আসো। প্রাপ্য হিসাবে প্রারম্ভিক এবং সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে 30 ও 50,000 টাকা। ধারে ক্রয় ও বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 80,000 এবং 1,20,000 টাকা। প্রাপ্য হিসাব বাবদ নগদ প্রাপ্তির পরিমাণ কত টাকা? তাহলে দেখো, তোমার প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত কত ছিল? 30,000। ওকে, তুমি কত টাকা ধারে বিক্রয় করছো? ধারে বিক্রয়ের পরিমাণ, এই যে ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1,20,000। তাহলে তোমার প্রাপ্য হিসাব কত হওয়ার কথা? তোমার প্রাপ্য হিসাবে সমাপনী উদ্বৃত্ত হওয়ার কথা দেখো কত? তোমার শুরুতে ছিল 30,000। শুরুতে কত ছিল? 30। কত টাকার এক্সট্রা বিক্রি করছো? 1,20,000। তাহলে তোমার প্রাপ্য হিসাব হওয়ার কথা 1,50,000 টাকা। কত হওয়ার কথা? 1,50,000। কিন্তু সমাপনী উদ্বৃত্ত আমরা দেখতেছি, সমাপনী উদ্বৃত্ত দেখতে পাচ্ছি কত? 50,000। তাহলে বাকি, তাহলে 1,50,000 তোমার ছিল, 1,50,000 তোমার হওয়ার কথা বাকিতে বিক্রয়ের পর। কিন্তু তুমি দেখতেছো 50,000 টাকা আছে, প্রাপ্য হিসাবের কাছে আমি কত পাই? 50,000 টাকা পাই। তাহলে বাকি 1 লক্ষ টাকা কি হয়েছে? বাকি 1 লক্ষ টাকা নিশ্চয়ই তুমি কার কাছ থেকে পাইছো? তোমার প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় করছো। তাহলে এই যে সমাপনী উদ্বৃত্ত এবং তোমার যেটা হওয়ার কথা ছিল, এটার মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে তোমার নগদ আদায়ের পরিমাণ। তাহলে নগদ প্রাপ্তি কত বা নগদ আদায়ের পরিমাণ কত? নগদ প্রাপ্তি হচ্ছে এই 1,50,000 থেকে 1,50,000 মাইনাস হচ্ছে যে সমাপনী উদ্বৃত্ত 50। তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে তোমার নগদ প্রাপ্তির পরিমাণ। 1 লক্ষ টাকা কি? নগদ প্রাপ্তির পরিমাণ। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এই প্রশ্নের অ্যান্সার কি? এ। আশা করি বুঝতে পারছো। এরপরে 54-তে চলে আসো। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের থেকে নিচের কোন দফাটি বিয়োগ হবে? তাহলে ব্যাংক সবসময় উল্টা কাজ করে। আমরা যেটা করি, ব্যাংক সবসময় তার বিপরীত কাজটা করে। আমরা যদি নগদ টাকা জমা দিয়ে আমাদের নগদান হিসাবের ব্যাংক কলামে কী করি? ডেবিট বা যোগ করি। কিন্তু ব্যাংক কী করে? ওটা ক্রেডিট করে, কারণ ব্যাংকের কাছে ওটা দায়। তাহলে আমরা দেখো ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে কোন দফাটি বিয়োগ হবে। তাহলে দেখো, ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে ব্যাংক চার্জ করলে ব্যাংক এটা কী করে? যোগ করে। ব্যাংক এটা কী করে? যোগ করে। ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা ব্যাংক বিয়োগ করে বা ক্রেডিট করে, কারণ এটা হচ্ছে ব্যাংকের জন্য দায় বা প্রদান।
এই জন্য তারা বিয়োগ করতেছে। আমাদের কাছে আসলে ব্যাংক সুদটা কিন্তু যোগ হইতো, এটা কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী বলছে, ব্যাংক বিবরণী অনুযায়ী হয়েছে। তাহলে কোনটা বিয়োগ করে? বি হচ্ছে বিয়োগ করে, বি হচ্ছে কি করে? বিয়োগ করে। অ্যান্সার হচ্ছে বি। এরপরে 55-তে আসো, যদি প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয় তবে আর্থিক অবস্থার বিপরীতে কী প্রভাব পড়বে? তাহলে প্রাপ্য হিসাবের উপর যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা ধার্য করি, অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি আমরা ধার্য করি তাহলে কি হয়? দেখো, প্রাপ্য হিসাবের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি তুমি ধার্য করতেছো, তাহলে তোমার কি হচ্ছে দেখো তো। দায় কমতেছে, বলছে দায় হ্রাস ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি, সম্পত্তি হ্রাস ও মালিকানা সত্ত্ব হ্রাস। দেখো, যখন তুমি তোমাদের কি করো, আমাদের যখন কোনো সঞ্চিতি ধার্য করি তখন আমাদের সঞ্চিতির ফলে কি হয়? সঞ্চিতির ফলে হচ্ছে একটা আমাদের কি হলো? সম্পদ কমে গেলো। এবং সঞ্চিতি যখন ধার্য করতেছো তখন ওইটা যেহেতু ব্যয় সংক্রান্ত সঞ্চিতি, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। কি হচ্ছে? এই যে তুমি 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরে নিচ্ছ যে আদায় হবে না, কি হবে না? আদায় হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের সঞ্চিতি হিসাবে চলে গেল, সঞ্চিতি হিসাবে চলে গেল, অর্থাৎ মালিকানা সত্ত্বকে কমিয়ে দিল। কি হলো? এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মালিকানা সত্ত্ব হ্রাস করে দেয়। পাশাপাশি এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতির ফলে আমাদের কি হয়? প্রাপ্য হিসাব হ্রাস হয়। কি হয়? প্রাপ্য হিসাব হ্রাস হয়, তাই তো? তাহলে আমাদের কি হয়? একটা সম্পদ কমে, এ মাইনাস হয়, পাশাপাশি ওই মাইনাস হয়, পাশাপাশি কি হয়? ওই মাইনাস হয়। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার ফলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস হয়, পাশাপাশি আমাদের কি হয়? সম্পদ হ্রাস পায়। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস এবং সম্পদ হ্রাস কোনটায় আছে আমাদের? দেখো তো, দুইটা বিষয়। দায়ের কোনো কথা আমাদের আসতেছে না, পাশাপাশি সম্পদ বৃদ্ধি হচ্ছে না, সম্পদ হচ্ছে হ্রাস হচ্ছে। এই যে সম্পদ হ্রাস হচ্ছে এবং মালিকানা সত্ত্ব হ্রাস আসছে আমাদের অপশন সিতে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এই প্রশ্নের অ্যান্সার কি? সি। 56-তে চলে আসো, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে আমরা কি পাবো? তাহলে দেখো, বিক্রয়ের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। বিক্রয়ের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। বিক্রয় ইকুয়াল টু, এই যে বিক্রয়ের সূত্র এইটা, বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা বা মোট মুনাফা। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় পাবো। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বিক্রয় হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? বিক্রয়। ওকে, অ্যান্সার হচ্ছে বিক্রয়। এরপরে দেখো, 57-তে চলে আসো, প্রবাল ট্রেডার্স 1 জুলাই 2023 তারিখে 50,000 টাকার পণ্য 5% বাট্টায় বাকিতে বিক্রয় করে। ওকে, 10 জুলাই উক্ত 12 টাকার অর্ধেক 2% বাট্টায় প্রাপ্ত হয়। তাহলে দেখো, এই যে এইখানে যেটা বলছে, এই 5% হচ্ছে আমাদের কারবারি বাট্টা, কারবারি বাট্টা। তাহলে এটা আমরা হিসাবভুক্ত করব না, প্রথমেই বাদ দিব কারবারি বাট্টা। আর এইখানে যেটা বলছে এটা হচ্ছে আমাদের নগদ বাট্টা বা প্রদত্ত বাট্টা, তাই তো? নগদ প্রদত্ত বাট্টা। এখন দেখো, আমরা 50,000 টাকার 5% প্রথমেই বাদ দিব। 50,000 টাকা থেকে 50,000 টাকার বিক্রি করছি, 5% হচ্ছে কারবারি বাট্টা। তাহলে 50,000-এর 5% কত? 50,000-এর 5% হচ্ছে 50,000-এর 5% হচ্ছে তোমাদের 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা, তাই তো? তাহলে আমাদের নিট বিক্রয় কত? নিট বিক্রয় হচ্ছে দেখো 47,500। কত টাকা? 47,500 টাকা। 50,000 থেকে এই 2,500 টাকা বাদ দিলাম, তাহলে 47,500 টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয়। এখন 10 জুলাই যখন আদায় করছি, পাওনা টাকার অর্ধেক আদায় করতে চাচ্ছি। কত আদায় করতে চাচ্ছি? এটার অর্ধেক। তাহলে আমরা কি বলতে পারি? আদায় করতে চাচ্ছি হচ্ছে আমরা এই 47,500 টাকার অর্ধেক। তাহলে 47,500-র অর্ধেক করো, ক্যালকুলেটার করো, 47,000 ভাগ 2, 47,000 ভাগ 2 বা 50%, 47,500 ভাগ 2। তাহলে তুমি আদায় করতে যাচ্ছ হচ্ছে 23,750 টাকা। কত আদায় করতে যাচ্ছ? 23,750 টাকা। এইখানে আবার তুমি 23,750 টাকা পাও নাই, পাইছো হচ্ছে 2% বাট্টা বাদ দিয়ে। তাহলে এই 23,750 টাকার 2% বাট্টা করো, যেটা হচ্ছে তোমার নগদ বাট্টা। তাহলে বাট্টা কত আসতেছে দেখো, 23,750 গুণ 2%, তাহলে 475 টাকা। 475 টাকা হচ্ছে তোমার বাট্টা। এটা হচ্ছে তোমার কি? বাট্টার পরিমাণ, তাই না? নগদ বাট্টার পরিমাণ। তাহলে তুমি এই 23,750 টাকা আদায় করতে চাইছিলে অর্ধেক, কিন্তু তোমাকে 2% বাট্টা দিতে হয়েছে। তাহলে তোমার আদায় কত? 475 এখান থেকে মাইনাস করে দাও। তাহলে তোমার আদায় কত? আদায়ের পরিমাণ হচ্ছে তোমার 23,750 মাইনাস 475, 23,750 মাইনাস 475, তাহলে 23,275 টাকা, 23,275
টাকা। তাহলে তোমার নিট আদায় কত? 23,275 টাকা। এটা হচ্ছে তোমার নিট আদায়, মানে তুমি আদায় করতে চাইছিলে অর্ধেক, কিন্তু সেখান থেকেও তোমাকে বারটা দিতে হয়েছে 475 টাকা, বা এই 23,750 গুণ 2%, অর্থাৎ তুমি আদায় করতে পারছো 275 টাকা। এখনও তার কাছে 23,750 টাকা পাবা। তাহলে 23,275 টাকা হচ্ছে তার আদায়ের পরিমাণ। উক্ত দিনে আদায়ের পরিমাণ হচ্ছে 23,275 টাকা। এরপরের প্রশ্নে যাও। 10 তারিখের প্রদত্ত বারটার ফলে প্রবাবিলিটি কী হবে? তুমি যে এই যে বারটা দিলা, এই বারটার ফলে কি হবে দেখো তো। এই বারটা যে তুমি দিয়েছো, এই বারটা হচ্ছে তোমার প্রদত্ত বারটা। এই বারটা কি? প্রদত্ত বারটা। তাহলে প্রদত্ত বারটা হচ্ছে আমাদের এক প্রকার খরচ। কি হবে? খরচ। তাহলে এটার ফলে আমাদের ওই বা মালিকানা সত্ত্ব হ্রাস হবে। ওই বা মালিকানা সত্ত্ব কি হয়ে যায়? হ্রাস হয়, খরচ বৃদ্ধি পায়। বলতেছে 475 টাকার মুনাফা হ্রাস পাবে। যেহেতু খরচ বৃদ্ধি পাচ্ছে, তাহলে মুনাফা অবশ্যই হ্রাস পাবে 475 টাকার, এবং 475 টাকার সম্পদ হ্রাস পাবে। সম্পদ 450, এটা যদি আমরা জাবেদা করতাম তাহলে তো আমাদেরকে সম্পদটাও হ্রাস করতে হতো, তাই না? এই যে প্রবাল ট্রেডার্স বা প্রাপ্য হিসাব, প্রবাল ট্রেডার্স, প্রাপ্য হিসাব না, প্রবাল ট্রেডার্স আমাদের একটা প্রাপ্য হিসাব, প্রাপ্য ব্র্যাকেটের প্রবাল, তাই তো, ব্র্যাকেটের প্রবাল। এই হিসাবটা আমরা কি করতাম? ক্রেডিট করতাম 475 টাকায়, যেহেতু বারটা দিছি। নগদের কথাটা এখানে বলে নাই, প্রশ্নে নগদের কথা বলে নাই, নগদ বললে আমরা আনতাম। তাহলে এইটা আমরা কি করতাম? ক্রেডিট করতে হতো। তার মানে আমাদের সম্পদের পরিমাণ 475 টাকা হ্রাস পাইতো। বলছে 475 টাকার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। যেহেতু খরচ হচ্ছে, সেহেতু মালিকানা সত্ত্বেও কী হবে? হ্রাস পাবে। তাহলে 1, 2, 3, তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1, 2, 3, তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 59-এ চলে আসো। নিচের কোন ধরনের ভুল থাকলে রেওয়া মিল মিলবে না? কোন ধরনের ভুল? তাহলে করণিক এবং নীতিগত ভুল থাকলে মিলে যাবে, অন্য ভুল থাকলে মিলবে না। তাহলে দেখো, করণিক ভুল থাকলে মিলে। এই যে পরিপূরক ভুল দেখতেছো, এটাও একটা করণিক ভুল, এটাও একটা কি? করণিক ভুল, এটা থাকলেও মিলে যাবে। এবার দেখো, নীতিগত ভুল থাকলে মিলে যাবে। উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে সেটা মিলবে না, উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে সেটা মিলবে না। তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে মিলবে না বলছে, মিলবে না হচ্ছে আমাদের উদ্বৃত্ত নির্ণয় ভুল। করণিক এবং নীতিগত ভুল হলে মিলে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপরে সাইডে আসো, ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক বিবরণী সবসময় আমানতকারী বা ব্যাংকের কাস্টমার বা গ্রাহক প্রস্তুত করে। তাহলে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংকের গ্রাহক বা আমানতকারী। কে প্রস্তুত করে? ব্যাংকের গ্রাহক বা আমানতকারী বা কাস্টমার। তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে আমাদের কি? সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে 61-তে আসো, প্রদেয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে 8,000 টাকা। ক্রয় ফেরত আছে 2,000 টাকা। পাওনাদারের পরিশোধ দেওয়া আছে 20,000 টাকা। হলে ধারে ক্রয়ের পরিমাণ কত? তাহলে দেখো, আমাদের ধারে ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। কি বলছে? ধারে ক্রয়ের পরিমাণ বের করতে বলছে, এবং আমাদের সমাপনী উদ্বৃত্তও কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো, সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে, ক্রয়ের পরিমাণ দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, সমাপনী যদি এরকম কোনো প্রশ্ন যখন দেখবা, তখন ধারে ক্রয় ইকুয়াল টু কী লিখবা? আমি সূত্রটাও লিখে দিই তোমাদের। ধারে ক্রয় ইকুয়াল টু সমাপনী উদ্বৃত্ত, প্রদেয় হিসাবে সমাপনী উদ্বৃত্ত যোগ ক্রয় ফেরত, যোগ কি দিলাম? ক্রয় ফেরত, বাদ হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত। বাদ কি? প্রারম্ভিক উদ্বৃত্ত। ওকে, তাহলে ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্ত। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে সমাপনীর সাথে আমরা ক্রয় ফেরত যোগ করব, প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে আমরা বাদ দিব। তাহলে দেখো, এখানে ধারে ক্রয় হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে ধারে ক্রয় আমরা লিখলাম ইকুয়াল টু আমাদের সমাপনী উদ্বৃত্ত কত দেওয়া আছে? সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে 8,000 টাকা। কত দেওয়া আছে? 8,000 টাকা। কত দেওয়া আছে? 8,000 টাকা। ওকে, ও আরেকটা আইটেম বাদ গিয়েছে, যেটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ, তাই না? এই আইটেমটা যোগ করতে হবে, এই আইটেমটা আমাদেরকে যোগ করতে হবে। পাওনাদারকে পরিশোধ যদি থাকে, এটা আমাদেরকে যোগ করতে হবে। পাওনাদারকে পরিশোধ। ওকে, পাওনাদারকে পরিশোধ। ওকে, তাহলে সমাপনী উদ্বৃত্ত কত দেওয়া আছে? 8,000। ওকে, যোগ ক্রয় ফেরত কত আছে? ক্রয় ফেরত দেওয়া আছে দেখো 2,000, যোগ ক্রয় ফেরত আছে 2,000। প্রারম্ভিক উদ্বৃত্ত কত দেওয়া আছে, যেটা বাদ দিবা? 5,000। আর একটা আইটেম যোগ করতে হবে, সেটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ আছে 20,000। তাহলে এটা যোগ, কোনটা কি হবে আমি বলে দিচ্ছি। প্রারম্ভিক উদ্বৃত্ত বিয়োগ হবে, সমাপনী উদ্বৃত্ত যোগ হবে, ক্রয় ফেরত হচ্ছে যোগ হবে। ক্রয় ফেরত কী হবে? যোগ হবে। ওকে, তাহলে আমাদের পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা, এটা আমরা যোগ করব। এটা আমরা কি করব? 20,000 টাকা যোগ করব। তাহলে কত হয় দেখো, 8 আর 2 10, 10 আর 20 হচ্ছে 30,000। 30,000 থেকে যদি 5,000 মাইনাস করো, তাহলে 25,000 হচ্ছে আমাদের অ্যান্সার। 25,000 হচ্ছে আমাদের ধারে ক্রয়ের পরিমাণ। তাহলে কত টাকা ধারে ক্রয়ের পরিমাণ? 25,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 25,000। 62-তে আসো, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়?
তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমাদের স্বল্প সময়ের জন্য যে ব্যয়টা আমরা করি সাধারণত কি ছোট ছোট অঙ্কের হয়, তাই তো। তাহলে দেখো মেশিনের বীমা খরচ, মেশিনের সংস্থাপন ব্যয় হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বা মূলধন জাতীয়, মেশিনের ক্রয় সংক্রান্ত ভ্যাট এই মেশিনের মূল্যের সাথে যোগ হবে, মেশিনের ক্রয়ের পরিবহন খরচ এটাও যোগ হবে। তাহলে এই সবগুলোই হচ্ছে আমাদের মূলধন জাতীয়, এই তিনটাই হচ্ছে আমাদের কি মূলধন জাতীয়, এই তিনটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয়, এই তিনটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয়। আর মুনাফা জাতীয় কি মেশিনের বীমা খরচ, এটা আমরা প্রত্যেক বছর দিই। তাহলে মেশিনের বীমা খরচ হচ্ছে আমাদের মুনাফা জাতীয়, এটা আমাদের কি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় বা খরচ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ, আমাদের অ্যান্সার কি এ। ওকে, এরপর দেখো 63তে আসো, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা, যার বাজার মূল্য ছিল ক্রয় মূল্য অপেক্ষা 8,000 টাকা কম। ওকে, তাহলে দেখো এই যে প্রথম লাইনটা পড়লাম এইটা থেকেই আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালায় কি বলতেছে, হিসাব বিজ্ঞানের নীতিমালায় বলতেছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী চলতি সম্পদ লিপিবদ্ধ করতে হবে, রক্ষণশীলতার নীতি অনুযায়ী, এবং যেটার মূল্য কম সমাপনী মজুতের ক্ষেত্রে যেটার মূল্য কম সেটা ধরতে হবে। তাহলে দেখো এখানে 1 লক্ষ টাকা আছে, যার বাজার মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 8,000 টাকা কম। তাহলে বাজার মূল্য হচ্ছে আমাদের কত, বাজার মূল্য হচ্ছে আমাদের 92,000 টাকা, যেহেতু 8,000 টাকা কম তাহলে বাজার মূল্য হচ্ছে 92,000, ক্রয় মূল্য 1 লাখ দেওয়া আছে, শর্ত অনুযায়ী বাজার মূল্য আসতেছে 92,000 টাকা। তাহলে আমাদেরকে রক্ষণশীলতার নীতি অনুযায়ী এই যে সমাপনী মজুত এটা বাজার মূল্যে লিপিবদ্ধ করতে হবে। উক্ত সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মনিরাশি আছে 2,000 টাকা, সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা হবে লেখো। তাহলে আমরা বলছি প্রথমে যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী যেই মূল্যটা কম সেইটাই আমরা লিপিবদ্ধ করব। তাহলে আমাদের ক্রয় মূল্য আছে 1 লাখ, বাজার মূল্য আছে 92,000, তাহলে আমরা 92,000 টাকা লিপিবদ্ধ করব। কত লিপিবদ্ধ করব 92,000, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপরে বলছে যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 5,000 টাকা বেশি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 1 লাখ টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 1 লাখ, ক্রয় মূল্য আমাদের 1 লাখ, তাই তো। আর বাজার মূল্য বলতেছে হচ্ছে বেশি যদি হয় 1,05,000 টাকা। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কোনটি ঘটবে, তাহলে আমাদেরকে তখন হচ্ছে এই 1 লক্ষ টাকা লিপিবদ্ধ করতে হবে। যেহেতু বাজার মূল্য বেশি আমরা অবশ্যই কোনটা নিব, ক্রয় মূল্য নিয়ে নিব, আমরা এই ক্রয় মূল্য লিপিবদ্ধ করব, তাই তো। তখন এইটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এইটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে বলো। তাহলে আগে আমরা করতেছিলাম 92,000 টাকায়, এখন আমাদের চলতি সম্পদ বেড়ে যাচ্ছে 8,000 টাকা, তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পাবে 8,000 টাকা, এটা কারেক্ট, 8,000 টাকা বৃদ্ধি, এটা কারেক্ট হচ্ছে। এরপরে দেখো নিট মুনাফা বাড়বে, নিট মুনাফা কীভাবে বাড়বে, নিট মুনাফা বাড়বে যখন তুমি বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে এই যে সমাপনী মজুত পণ্য 1 লক্ষ টাকা বাদ দিবা, 92,000-এর জায়গায় যখন তুমি কি করবা এইখানে 8,000 টাকা কি করবা বৃদ্ধি করে ফেলবা, নিট মুনাফা মানে মোট মুনাফা বৃদ্ধি করবা, যার ফলে আমাদের নিট মুনাফাও বেড়ে যাবে। এর হচ্ছে দায় বাড়বে, দায়ের কিন্তু এখানে কোনো সম্পর্ক নেই। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট, আমাদের কারেক্ট কোনটা 1 ও 2, তাহলে অ্যান্সার ক, অ্যান্সার কি ক। এরপরে দেখো 65-তে আসো পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এমন চেককে কি বলে। তাহলে আমরা যে চেক দিয়ে দিয়েছি ওই চেকটা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থাপন না করবে, কারণ একটা চেকের মেয়াদ আছে, একটা চেকের মেয়াদ হচ্ছে 6 মাস বা 180 দিন, তাহলে এই 180 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু কী করতে পারে চেক ব্যাংকে উপস্থাপন করতে পারে। তাহলে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যেটা এখনও উপস্থাপন হয়নি সেটাকে আমরা বলতে পারি ইস্যুকৃত চেক বা উপস্থাপিত না হওয়া চেক, এটাকে আমরা কি বলতে পারি ইস্যুকৃত চেক, উপস্থাপিত না হওয়া চেক, অথবা আরেকটা নামে আমরা বলতে পারি সেটা হচ্ছে বকেয়া চেক। সেটা কি বকেয়া চেক। তাহলে এটাকে আমরা কি নামে রাখতে পারি বকেয়া চেক, উপস্থাপিত না হওয়া চেক, উপস্থাপিত না হওয়া চেক, অথবা কি বলতে পারি ইস্যুকৃত চেক, অথবা কি নামে রাখতে পারি ইস্যুকৃত চেক, একই কথা ইস্যুকৃত চেক। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, অ্যান্সার হচ্ছে আমাদের বি। শেষটিতে আসো যন্ত্রপাতি বসানো খরচ, বসানো মানে হচ্ছে সংস্থাপন ব্যয়, বসানোর আরেক নাম কি সংস্থাপন ব্যয়। তাহলে এই যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এইটা ভুলবশত মেশিন হিসাবে ক্রেডিট করায় সংশোধন যাবে না। তাহলে যন্ত্রপাতি বসানোর খরচ হচ্ছে মেশিন হিসাবে ডেবিট করতে হবে, কি করতে হবে ডেবিট, কারণ সম্পদ হচ্ছে একটা স্থায়ী সম্পদ সবসময় ডেবিট হয়। তাহলে এইটা আমাদের করা উচিত ছিল ডেবিট, ভুলবশত আমরা ক্রেডিট করছি, সংশোধনী যাবে তাই কী করতে হবে, তাহলে তোমার মেশিন লেখা উচিত ছিল হচ্ছে ডেবিটে, তুমি লিখছো ক্রেডিটে, তাহলে তোমাকে কী করতে হবে মেশিন হিসাবে ক্রেডিট করায় সংশোধন হবে। সমপরিমাণ টাকার মেশিন হিসাব ডেবিট করলে কি হবে না, উত্তর হচ্ছে হবে না। কারণ কি তোমার হচ্ছে তুমি
তোমার লেখা উচিত ছিল ডেবিটে 500 টাকা ধরো বা 50,000 টাকা, ডেবিটে লেখা উচিত ছিল 50,000 টাকা, তুমি সেটা কি করছো, ডেবিটে তো লেখোই নাই, উল্টা এই 50,000কে তুমি ক্রেডিট করে ফেলছো, এই 50,000কে কী করছো, ক্রেডিট করছো 50,000। তাহলে তোমার এখন পার্থক্যটা কত হইলো, পার্থক্যটা হয়ে গেল 1,00,000 টাকা। তাহলে তোমাকে যদি এটা সংশোধন করতে হয় তাহলে তোমার পার্থক্য যেটা হয়েছে সেই অ্যামাউন্টটা করতে হবে। তাহলে পার্থক্য কত হবে, এখানে পার্থক্য হয়ে যাবে এই দুইটার যোগফল, তাহলে 1,00,000 টাকা তোমার পার্থক্য হয়ে গেছে দুই দিকের। তাহলে এই যে 1,00,000 টাকা পার্থক্য হলো, এটা যদি সংশোধন করতে হয়, তুমি একটা জিনিস ক্রেডিট করছিলা ভুলবশত, পার্থক্য হচ্ছে 1,00,000 টাকা, তাহলে এটা তোমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে এর দ্বিগুণ টাকা তোমাকে ডেবিট করতে হবে। তাহলে মেশিন হিসাবে কতটুকু যাবে, দ্বিগুণ যাবে, মেশিন হিসাবে দ্বিগুণ ডেবিট, দ্বিগুণ টাকা তোমাকে ডেবিট করতে হবে। তাহলে দেখো দ্বিগুণ টাকা ডেবিট কোথায় আছে, অপশন বিতে আছে, দেখো দ্বিগুণ টাকায় মেশিন হিসাব ডেবিট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে আমাদের বি, আমাদের অ্যান্সার কি বি। ওকে, 67তে চলে আসো, সাধারণত ভুল সংশোধিত হয়। তাহলে দেখো রেওয়ামিল তৈরি করার পূর্বে আমরা ভুল ধরতে পারি, সেটা আমরা জাবেদার মাধ্যমে, ভুল সংশোধনী জাবেদার মাধ্যমে করতে পারি। আবার রেওয়ামিল করার পরেও ভুল উদ্ঘাটন হতে পারে, সেটাও আমরা সংশোধনী জাবেদার মাধ্যমে করতে পারি। তাহলে রেওয়ামিল তৈরির পূর্বেও করা যায়, রেওয়ামিল তৈরির পরও করা হয়। সাধারণত জাবেদাভুক্তকরণের পর আমরা ভুল সংশোধন করি না, তাহলে আমাদের রেওয়ামিল তৈরির পূর্বে বা পরে যে কোনো সময় হতে পারে। তাহলে রেওয়ামিল হচ্ছে একটা জায়গা যেটাকে আমরা সংক্ষিপ্তকরণ বলছি, এবং এইটার আগে পরে যে কোনো ভুলই আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার কি 1 ও 2, আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপরে দেখো 68 আসো, পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ। তাহলে কোনো পুরাতন আসবাবপত্র বা স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রি করি, সেটা থেকে যা পাই তার পুরাটাই কিন্তু লাভ না বা মুনাফা না, তার পুরাটাকে আমরা বলি প্রাপ্তি, পুরাটাকে আমরা কি বলি, মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে অ্যান্সার হবে সি, আমাদের অ্যান্সার কি হবে সি। ওকে, এরপরে 69 আসো, নির্দিষ্ট হিসাবকালের মোট বিক্রয় হচ্ছে 4,00,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা, মোট লাভ যার 40% এবং নিট লাভের হার 30% হলে পরোক্ষ খরচের পরিমাণ কত, পরোক্ষ খরচ আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো পরোক্ষ খরচের পরিমাণ আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা আগে একটু দেখি, দেখো বলছে মোট বিক্রয় হচ্ছে 4,00,000 টাকা, মোট বিক্রয় হচ্ছে আমাদের 4,00,000 টাকা, এর ভিতর বিক্রয় ফেরত আছে। তাহলে নিট বিক্রয় কত, নিট বিক্রয় হচ্ছে আমাদের কত, 3,90,000 টাকা, তাই তো, 3,90,000 টাকা। ওকে, এখন 3,90,000 যদি আমাদের নিট বিক্রয় হয়, এখন এর মধ্যে মোট লাভের হার আছে আমাদের 40%, তাহলে মোট লাভ কত, দেখো মোট লাভ হচ্ছে 3,90,000, মোট লাভ হচ্ছে আমাদের 3,90,000 গুণ 3,90,000 গুণ কত, 3,90,000 গুণ 40%, কত পার্সেন্ট, 40%। ওকে, তাহলে 3,90,000 গুণ 40% করো, 3,90,000 গুণ 40%, তাহলে কত হয়, 3,90,000 মাল্টিপ্লাইড বাই 40%, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1,56,000 হচ্ছে আমাদের মোট লাভ। এখন মোট লাভের উপর আবার হার দেওয়া আছে, মোট লাভের হার 30%, নিট লাভের হার মোট লাভের 30% দেওয়া আছে। তাহলে নিট লাভটা আমরা একটু বের করি, নিট লাভ কত দেখো তো, নিট লাভ আছে আমাদের হচ্ছে এইটার 30%, তাহলে 1,56,000 গুণ 30%, তাই তো 30%, তাহলে কত হয়, 1,56,000 গুণ 30%, তাহলে কত হচ্ছে 46,800 হচ্ছে আমাদের নিট লাভ, এটা হচ্ছে আমাদের নিট লাভ। তাহলে এই যে মোট লাভ এবং নিট লাভ, এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের পরিচালন ব্যয়, কারণ মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পাই, তাই তো। তাহলে আমাদের পরিচালন ব্যয় সূত্র কি, পরিচালন ব্যয় ইকুয়াল টু কি, নিট লাভ মাইনাস মোট লাভ মাইনাস নিট লাভ, মোট লাভ মাইনাস কি নিট লাভ, মোট লাভ মাইনাস হচ্ছে আমাদের নিট লাভ। ওকে, তাহলে মোট লাভ কত, মোট লাভ হচ্ছে তোমার 1,56,000, এটা থেকে তুমি যদি নিট লাভ বাদ দাও, নিট লাভ হচ্ছে 46,800। ওকে, তাহলে 1,56,000 মাইনাস 46,800, 1,56,000 মাইনাস 46,800, তাহলে 1,09,200, 1,09,200 হচ্ছে তোমার পরিচালন ব্যয়, 1,09,200 হচ্ছে তোমার কি পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় কত, 1,09,200। এখন এটা তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম, এত কিছু না করলেও চলতো। দেখো নিট বিক্রয় হচ্ছে আমাদের 3,90,000 টাকা, তাই না, এখান থেকে তুমি সরাসরি পরিচালন খরচ বের করতে পারো। ভিন্ন নিয়মে তুমি চাইলে বিকল্প পদ্ধতিতে করতে পারো, বিকল্প পদ্ধতি তোমাদেরকে শিখাই দিই, তাহলে তোমরা সহজে পারবা। এই যে নিট বিক্রয় বের করছো, এই 3,90,000 ইন্টু, দেখো এই দুইটার পার্থক্য কত, 40% আর 30%-এর পার্থক্য কত, 40% এবং 30%-এর পার্থক্য হচ্ছে তোমাদের 10%, তাই না। এই পদ্ধতিতে করা যায়।
আমরা যদি 10% করি, দেখো 40% মোট লাভের হার, এটা তো বিক্রয়ের উপর দেওয়া নেই, তাহলে এই পদ্ধতিতে যাওয়া যাবে না। তাহলে আমরা এই পদ্ধতিতেই করতে পারবো শুধুমাত্র। তাহলে 1,09,200 হচ্ছে তোমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে 1,09,200। আর একটা পদ্ধতি ছিল যেটা হচ্ছে দুইটার হারই যদি বিক্রয়ের উপর থাকতো তাহলে আমরা করতে পারতাম বিকল্প পদ্ধতিতে, সেটা আরও সহজভাবে করা যায়। অন্য কোনো প্রশ্নে যদি আসে আমি দেখাই দিব ইনশাল্লাহ। তাহলে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। এরপরে 70-এ চলে আসো। 70 হচ্ছে আমাদের 70 বলছে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 80,000 টাকা, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে দেখা যায় ব্যাংকে জমাকৃত 20,000 টাকা নগদান বইতে 2,000 টাকা লেখা হয়েছে। তাই দেখো আমাদের বলছে ব্যাংকে জমাকৃত 2,000 টাকা নগদান বইতে, ব্যাংকে জমাকৃত 20,000 টাকা নগদান বইতে 2,000 টাকা লেখা হয়েছে, তাই না? তাহলে কোনো পাশে ভুল করছি বা উল্টা পাশে লিখছি এমন কোনো কিছু বলা নেই, তার মানে আমরা সঠিক পাশে লিখছি, কিন্তু টাকার অ্যামাউন্টে কম বেশি হয়ে গেছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বিয়োগ হবে। তাহলে যদি আমরা সঠিক পাশে লিখে থাকি, ভুল যদি না করি, তাহলে আমরা দুই পাশের পার্থক্য নির্ণয় করব। দুই পাশের পার্থক্য নির্ণয় করব আমরা, পার্থক্য সবসময় নির্ণয় করবো বিয়োগ করে। সবসময় কীভাবে পার্থক্য নির্ণয় করবো? বিয়োগ করে, অর্থাৎ 20,000 মাইনাস 2,000, 20,000 মাইনাস 20,000 মাইনাস 2,000, তার মানে 18,000 টাকা হচ্ছে আমাদের দুই পাশের পার্থক্য হয়েছে। দুই পাশের পার্থক্য কত হয়েছে? 18,000 টাকা। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে পার্থক্য হয়েছে 18,000 টাকা। এখন দেখো এই যে 18,000 টাকা পার্থক্য হয়েছে, এটা আমাদের কি করতে হবে? আমরা যেহেতু কম লিখছি, আমরা কি লিখছি? কম লিখছি। তাহলে এই কম লিখছি এটা যদি সংশোধন করতে চাই তাহলে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে কি করতে হবে? যেটা কম লিখছি সেটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমাদেরকে যোগ করতে হবে 18,000 টাকা, যোগ করতে হবে 18,000 টাকা, যোগ করতে হবে 18,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে 18,000 টাকা। আশা করি বুঝতে পারছো। 18,000 হচ্ছে আমাদের অ্যান্সার বি। এরপরে 71-এ চলে আসো। উপরোক্ত গড়মিলের সমাধানের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে? তাহলে এই যে গড়মিল হয়েছিল, 18,000 টাকার একটা পার্থক্য হয়েছিল, এই পার্থক্যটাকে আমরা গড়মিলও বলতে পারি, তাই না? পার্থক্য মানেই গড়মিল। তাহলে এই যে 18,000 টাকার গড়মিল আমরা সমাধান করলাম, তাহলে আমি কি করছি? ব্যাংক বিবরণীর সাথে যোগ করছি। তাহলে ব্যাংক বিবরণী হচ্ছে আমার একটা সম্পদ, তাহলে এই সম্পদ আমার কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এখন ব্যাংক হিসাব কি আমার চলতি নাকি স্থায়ী? এটা তো একটা চলতি হিসাব, তাহলে স্থায়ী হবে না। চলতি সম্পদের বৃদ্ধি হবে, ব্যাংক উদ্বৃত্তের বৃদ্ধি হবে। তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর 72-এ চলে আসো। দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা ইত্যাদি স্থায়ী সম্পদের জন্য উপযুক্ত ব্যয় বন্টন প্রক্রিয়া কোনটি? তাহলে এই যে ব্যয় বন্টন প্রক্রিয়ার আরেক নাম হচ্ছে অবচয়। ব্যয় বন্টন প্রক্রিয়ার আরেক নাম হচ্ছে অবচয়। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কোন অবচয় পদ্ধতি ব্যবহার করতে পারি? তাহলে এটা হচ্ছে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলি। তাহলে এই অবচয় পদ্ধতি কোনটা উপযুক্ত? দেখো কোনটা উপযুক্ত বলতেছে, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা। তাহলে এই যে এই সম্পদগুলো আমরা কিভাবে অবচয় ধার্য করলে আমাদের জন্য বেটার? এর কারণ হচ্ছে আমাদেরকে জানতে হবে কোনটার জন্য কোনটা উপযুক্ত। কারণ এক এক ধরনের স্থায়ী সম্পদ, যেমন ভূমির জন্য ভূমি তো অবচয় হয়ে যায় না বা ভূমি ফুরায় যায় না, তাহলে এটার জন্য একরকম, লিজের জন্য একরকম, তারপরে এই যে স্থায়ী টাইপের যে সম্পদগুলো আছে এইগুলোর জন্য আরেক টাইপ। তাহলে এইটার জন্য আমরা বলতেছি সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এটার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটা? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখন কেন? তোমরা তো বলতে পারো ভাই এটা কেন? কারণ হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি হয়? শুরুতে হচ্ছে কি হয়? শুরুতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়, এরপর শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে। কি হয়? কমতে থাকে। তার মানে আমাদের এই যে স্থায়ী সম্পদ যেগুলো আছে, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, এই মেশিন বা এই টাইপের সম্পদগুলো কি হয়? শুরুর দিকে দেখবা হচ্ছে খরচটা বেশি হয়, বা শুরুর দিকে দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা থাকে, বা শুরুর দিকে, এবং শেষের দিকে আমরা এসে আর ওইটা সেইভাবে খরচটা ধরি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে অনেক সম্পদের অপচলন, যেহেতু নতুন নতুন সম্পদ চলে আসে যেটা ওটাকে রিপ্লেস করে ফেলে। তাহলে শুরুর দিকের ব্যয়টা বেশি, স্থায়ী সম্পদের ক্ষেত্রে শুরুর দিকের ব্যয়টা বেশি, এই জন্য ক্রমহ্রাসমান জের পদ্ধতি হচ্ছে উত্তম। তাহলে অ্যান্সার হচ্ছে এই টাইপের সম্পদের ক্ষেত্রে, দালান কোঠা, আসবাবপত্র বা কলকবজার ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা উত্তম। এরপর 73-এ চলে আসে। সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত রেওয়া মিলে থাকলে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? তাহলে সমন্বিত ক্রয় মানে কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ ইতিমধ্যে যোগ করা আছে, তাহলে সমন্বিত ক্রয় মানে কি? সমন্বিত ক্রয় মানে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, তাই না? তাহলে সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে দিই, তাহলে আমরা এই প্রারম্ভিক মজুদ ইতিমধ্যে আমরা যোগ করে ফেলছি, তাহলে এইটা আর অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এই যে প্রারম্ভিক মজুদ, এটা আর অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। তাহলে অ্যান্সার হবে সি। এর প্রশ্নের অ্যান্সার কি হবে? সি। এরপরে দেখো
74 ব্যাংক সুদ 350 টাকা ভুলবশত নগদান বইয়ে 530 টাকায় ক্রেডিট করা হয়েছে। তাহলে ব্যাংক যদি সুদ ধার্য করে সেটা কি হয়, আমাদের নগদান বইতে যোগ হয়। এখন বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির সময় নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ হবে। তাহলে ব্যাংক সুদ যদি ধার্য করে তাহলে আমরা যোগ করি, কিন্তু এখানে আমরা কি করছি, ভুলবশত ক্রেডিট করে ফেলছি। তাহলে আমার করার কথা ছিল যোগ, আমি করে ফেলছি বিয়োগ। তাহলে আমি উল্টা কাজ করছি, উল্টা কাজ করলে আমার পার্থক্যটা দুই পাশের দুইটার যোগফল মিলে আমার পার্থক্য হয়। তাহলে এই ক্ষেত্রে আমার পার্থক্যটা হবে হচ্ছে পার্থক্য হবে 350 যোগ 530, তাহলে 880 টাকা। 880 টাকা হচ্ছে আমার পার্থক্য। এখন যদি আমি সংশোধন করতে চাই তাহলে আমাদের ব্যাংক বইয়ের সাথে 880 টাকা যোগ করতে হবে। কি করতে হবে, 880 টাকা যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ডি। এরপরে 75 চলে আসো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে লেনদেনের ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে। তাহলে এই যে পণ্য উত্তোলনে জাবেদা করো, উত্তোলন আর ক্রয়, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, তাই না, ক্রয় ক্রেডিট। তাহলে উত্তোলন যদি ডেবিট হয়, উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, তাহলে উত্তোলনের ফলে আমাদের ওই মাইনাস হয়, ওই বা মালিকানা সত্ত্ব মাইনাস হয়। পাশাপাশি ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় যদি ক্রেডিটে থাকে তাহলে ব্যয় হ্রাস পায়, ব্যয় হ্রাস পায়, তাহলে ব্যয় হ্রাস পাইলে আমাদের ওই প্লাস হয়। এই যে ক্রয় ক্রেডিট এর মানে কি, ব্যয় হ্রাস, এর মানে হচ্ছে ব্যয় হ্রাস। ব্যয় হ্রাস পাওয়া মানে কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে মালিকানা সত্ত্ব একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, মালিকানা সত্ত্ব একবার হ্রাস পায় একবার বৃদ্ধি পায়, অর্থাৎ মোট মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। তাহলে বলছে সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস, সম্পদ ও স্বত্বাধিকার হ্রাস, স্বত্বাধিকার বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস, অর্থাৎ ওই প্লাস আর কি ওই মাইনাস। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ডি। এরপরে 76 আসো, হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে 12,000 এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে 10,000 টাকা। এটা হচ্ছে শুরুতে ছিল। সারা বছর সম্পদ 5,000 টাকা এবং দায় 2,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে সম্পদও 5,000 বাড়ছে, দায়ও 2,000 বাড়ছে। সেক্ষেত্রে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাইছে। তাহলে আমাদের শুরুর মালিকানা সত্ত্ব কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে 10,000, শুরুতে বা প্রারম্ভিক ওই দেওয়া আছে 10,000 টাকা। ওকে, এখন আমরা সারা বছরে কি হয়েছে দেখো, এ ইকুয়াল টু এল প্লাস ওই লিখলাম, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখন সারা বছরের পরিবর্তনটা আমরা বের করতে যাচ্ছি। বলছে সারা বছরে আমাদের সম্পদ 5,000 টাকা এবং দায় হচ্ছে 2,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে সম্পদের এখানে 5,000 টাকা যোগ করো, দায় কত টাকা বাড়ছে, 2,000 টাকা, তাহলে দায়ের এখানে 2,000 টাকা যোগ করো। ওকে, প্লাস ওই এই জায়গা থাকলো। এখন দেখো আমরা যদি অথবা দিয়ে লিখি, এই যে এই পাশে যে 2,000 এটা প্লাসে আছে, তাহলে এই প্লাস এই পাশে এসে কী হবে, মাইনাস হবে। তাহলে প্লাস 5,000 মাইনাস এই 2,000, এই ইকুয়ালের এই পাশে এসে মাইনাস হয়ে গেল 2,000, তাই না, ইকুয়াল টু ওই, তাই তো। তাহলে দেখো এখন কি হচ্ছে, এই 5,000 থেকে যদি 2,000 বাদ দিই তাহলে আমার কত থাকে, প্লাস 3,000, প্লাস কত 3,000 হচ্ছে আমাদের ওই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে প্লাস 3,000 মানে কি, এই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে 3,000 টাকা, তাই তো। তাহলে 3,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে শুরুতে মালিকানা সত্ত্ব ছিল 10,000, শুরুতে কত ছিল 10,000, সারা বছর ধরে 3,000 বাড়ছে। তাহলে মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব হচ্ছে 13,000 টাকা। সমাপনী মালিকানা সত্ত্ব কত, সমাপনী ওই কত, 13,000 টাকা। সমাপনী ওই হচ্ছে আমাদের 13,000 টাকা। অ্যান্সার সি, আমাদের অ্যান্সার কত, সি। তাহলে 13,000 হচ্ছে সমাপনী ওই। 77 চলে আসো, কোনো নামিক হিসাবের শিরোনামের সাথে বকেয়া বা অগ্রিম যদি যুক্ত থাকে। নামিক হিসাব কোনগুলো আগে তোমাকে বুঝতে হবে। তাহলে নামিক হিসাব কোনগুলো, নামিক হিসাব হচ্ছে আয় ব্যয়। নামিক হিসাব কি, নামিক হিসাব হচ্ছে আয় আর ব্যয়। তাহলে এই যে নামিক হিসাবের সাথে যদি বকেয়া বা অগ্রিম থাকে তাহলে সেটি কোন ধরনের হিসাব বলে গণ্য হবে। তাহলে বকেয়া আয়, বকেয়া ব্যয়, তাহলে বকেয়া আয়, বকেয়া ব্যয়, বা অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। তাহলে এটা তো আমরা কাউকে না কাউকে প্রদান করি, তাই না, কোনো প্রতিষ্ঠানকে, সেটা হয়ে যায় আমাদের প্রাপ্য বা প্রদেয়, এই টাইপের ব্যক্তিবাচক হয়ে যায়। তাহলে এর আগে যদি আমরা বকেয়া বা অগ্রিম অ্যাড করি সেটা হয়ে যায় আমাদের ব্যক্তিবাচক। এটা তো কারো না কারো কাছে আমরা পাবো বা কারো না কাউকে আমাকে দিতে হবে, তাহলে এটা হয়ে যায় এক প্রকার ব্যক্তিবাচক হিসাব। তাহলে বকেয়া আয় বা অগ্রিম আয়, বকেয়া ব্যয় বা অগ্রিম ব্যয়, এগুলো সব ব্যক্তিবাচক হিসাব। তাহলে নামিক হিসাবের আগে পরে বকেয়া বা অগ্রিম যোগ করলে আমরা কি পাই, ব্যক্তিবাচক হিসাব পাই, আমরা পাই ব্যক্তিবাচক হিসাব। ওকে, এরপরে সকল প্রকার লেনদেনের স্থায়ী ভাণ্ডার কি, তবে আমরা হিসাবের স্থায়ী ভাণ্ডার বা হিসাবের রাজা হচ্ছে খতিয়ান। তাহলে হিসাবের স্থায়ী ভাণ্ডার কোনটি, হিসাবের স্থায়ী ভাণ্ডার হচ্ছে খতিয়ান। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে আমাদের বি। 79 আসো, ক্রেডিট নোট কে প্রস্তুত করে। তাহলে তোমাকে আগে জানতে হবে ক্রেডিট নোট কেন ব্যবহার করা হয়। ক্রেডিট নোট হচ্ছে পণ্য ফেরত প্রদানের পর বিক্রেতা ক্রেতাকে
ক্রেতাকে নিশ্চিত করার জন্য উক্ত পণ্য ফেরত পেয়ে নিশ্চিত করার জন্য, বিক্রেতা ক্রেতাকে উক্ত পণ্য ফেরত পেয়ে নিশ্চিত করার জন্য বা তাদের হিসাব ক্রেডিট করার জন্য যে নোট ব্যবহার করে সেটাকে ক্রেডিট নোট বলে। অর্থাৎ তুমি পণ্য কিনছো, কেনার পরে ডেবিট নোট দিয়ে ফেরত দিছো, আর বিক্রেতা আবার কি করবে, তোমাকে নিশ্চিত করার জন্য ক্রেডিট নোট দিবে। তাহলে ক্রেডিট নোট কেন করা হয়? পণ্য ফেরত প্রদানের পর বা ফেরত পেয়ে, পণ্য ফেরত পেয়ে এভাবে লিখতে পারো, পণ্য ফেরত পেয়ে কি লিখতে পারো, পণ্য ফেরত পেয়ে বিক্রেতা ক্রেতাকে কি করে, বিক্রেতা ক্রেতাকে প্রদান করে। ওকে, তাহলে পণ্য ফেরত পাওয়ার পর বিক্রেতা ক্রেতাকে প্রদান করা হচ্ছে আমাদের ক্রেডিট নোট। অর্থাৎ পণ্যটা যে আমি পাইছি, তুমি যে পণ্য ফেরত দিয়েছো, এটা বিক্রেতা যে পেয়েছে এটা নিশ্চিত করার জন্য ক্রেডিট নোট ব্যবহার করা হয়। তাহলে এটা কে কাকে প্রদান করে? বিক্রেতা ক্রেতাকে প্রদান করে, বিক্রেতা ক্রেতাকে। অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এরপরে 80-তে আসো। মিস্টার আবেদ 1 এপ্রিল 40,000 টাকার পণ্য 10% বাট্টায় বাকিতে বিক্রয় করেন। 9 এপ্রিল তারিখে উক্ত বিক্রয় 2/3 টাকা 2% বাট্টায় নগদে প্রাপ্ত হয়। তাহলে আবেদ বাট্টা বাবদ কত টাকা হিসাবভুক্ত করবেন? তাহলে দেখো, আমাদের 40,000 টাকার 10% বাট্টা করো নিট বিক্রয় বের করার জন্য। নিট বিক্রয় যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে কারবারি বাট্টা প্রথমেই বাদ দিতে হবে। তাহলে 40,000 টাকার 10% কত? 40,000-এর 10% হচ্ছে আমাদের 40,000-এর 10% হচ্ছে 4,000 টাকা, তাই না? তাহলে আমাদের নিট বিক্রয় কত হচ্ছে? প্রথমে আমরা কারবারি বাট্টা বাদ দিয়ে নিচ্ছি। তাহলে আমাদের নিট বিক্রয় হচ্ছে 36,000 টাকা। নিট বিক্রয় কত? 36,000 টাকা। এখন 9 এপ্রিল তারিখে উক্ত বিক্রয় 2/3 মানে 3 ভাগের 2 ভাগ সে হচ্ছে আদায় করতে চাচ্ছে 2% নগদ বাট্টায়। তাহলে এটা 2/3 তিনি আদায় করতে চান। তাহলে এটা 2/3 কত? 2/3 বা 2/3 অংশ হচ্ছে আমাদের 36,000 গুণ 2/3 = 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা। তাহলে 24,000 টাকা তিনি আদায় করতে চান, কিন্তু এর ভিতর তাকে বাট্টা দিতে হবে। তাহলে এই 24,000 টাকার আবার 2% বাট্টা করো, 24,000 × 2%। তাহলে 2% করলে কত হয়? 480 টাকা, তাই না? 24,000 গুণ 2% হচ্ছে 480 টাকা হচ্ছে বাট্টা, নগদ বাট্টা। তাহলে এই 480 টাকা তিনি হচ্ছে পাবেন না, তিনি হচ্ছে বাট্টা প্রদান করছে, তার ব্যয়। তাহলে কত হয়? 24,000 থেকে 480 বাদ দাও, তাহলে 23,000 কত? 520। 23,520 টাকা হচ্ছে তার বাট্টা বাবদ কত টাকা বের করতে বলছে? আদায় হচ্ছে 23,520 আর বাট্টা বের করতে বলছে 480 টাকাতেই অ্যান্সার শেষ। যদি তোমাদেরকে বলতো আদায় করছে কত টাকা বা তিনি কত টাকা পাইছে, কত টাকা প্রাপ্ত হন, তাহলে 23,520 হইতো। যেহেতু বাট্টা পর্যন্ত বলছে, তাহলে বাট্টা পর্যন্তই আমরা রাখি। বাট্টা পর্যন্ত আমাদের এইটাই অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 480 টাকা। এটা হচ্ছে আমাদের 480 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 81-তে চলে আসো। 9 তারিখের লেনদেনটি মিস্টার আবেদ তার নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ করবে? তাহলে সে চাইছিল হচ্ছে 24,000 টাকা আদায় করতে। তাহলে তার মোট প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গেছে হচ্ছে 24,000 টাকা, কিন্তু তিনি নগদে পাইছে হচ্ছে 23,500 টাকা, যেটা আমি করে ফেলছি এখানে। তাহলে তিনি মোট প্রাপ্ত হয়েছে তার কত টাকা নগদে পাইছে? নগদ প্রাপ্ত হচ্ছে 23,520। নগদ প্রাপ্ত কত? 23,520। তাহলে তিনি লিখবে এভাবে, নগদান ডেবিট 23,520, প্রদত্ত বাট্টা ডেবিট, যেটা একটা খরচ, প্রদত্ত বাট্টা ডেবিট কত টাকা? 480 টাকা। 480 টাকা ডেবিট, তাই না? এই দুইটাই ডেবিট, তিনি এটা লিখবে। আর ক্রেডিটে কী লিখবে? ক্রেডিটে লিখবে প্রাপ্য হিসাব ক্রেডিট। কী লিখবে? প্রাপ্য হিসাব কত টাকা লিখবে? এই যে 24,000 আদায় করতে চাইছিল সেই পুরাটাই লিখবে, 24,000, ঠিক আছে? 24,000 লিখবে, 24,000 পুরাটাই ক্রেডিট, 24,000 টাকা ক্রেডিট। এখন দেখো, এই যে ডেবিটের দুইটা যোগ করে দেখো ক্রেডিটের সমান হয়েছে। তাহলে দেখো কি বলছে, ডেবিট পাশে নগদ কলামে লিখবে এই আইটেমটা। অ্যামাউন্ট যদি বলে সেটাও খেয়াল করতে হবে। ডেবিট পাশে ব্যাংক কলামে লিখবে না, ডেবিট পাশে বাট্টা কলামে। তাহলে এই দুইটা লিখবে। আবার বলতে পারে ক্রেডিট পাশে প্রাপ্য হিসাবে লিখবে, তাও বলতে পারে, সেটা দেয় নাই। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 1 আর 3। 1 আর 3 হচ্ছে খতে আছে। ওকে, তাহলে অ্যান্সার 1 আর 3। এরপরে দেখো 82-তে চলে আসো। খতিয়ানের জেদ দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কি বলে? তাহলে খতিয়ানের জেদ দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে আমরা রেওয়ামিলকে পড়ি সবসময় সংক্ষিপ্তকরণ। তাহলে রেওয়ামিলের আরেক নাম কি? সংক্ষিপ্তকরণ। তাহলে খতিয়ানের জেদ দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে মূলত খতিয়ানের জেদ দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজের আরেক নাম হচ্ছে আমাদের সংক্ষিপ্তকরণ। তাহলে রেওয়ামিলের আরেক নাম কি? সংক্ষিপ্তকরণ। রেওয়ামিলের আরেক নাম হচ্ছে সংক্ষিপ্তকরণ। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 83-তে আসো। প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ? শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের দেখবা আর্থিক অবস্থার বিবরণীতে একটা অংশ থাকে ভুয়া বা কাল্পনিক সম্পদ। ভুয়া বা
কাল্পনিক সম্পদ, অস্পর্শনীয় না, ভুয়া বা কাল্পনিক সম্পদ। সেটা কি হতে পারে? প্রাথমিক খরচ, সেটা হতে পারে শেয়ার অবহার, সেটা হতে পারে ঋণপত্রের অবহার, সেটা হতে পারে শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালালের কমিশন, অবলেখকের কমিশন, একই কথা। তাহলে প্রাথমিক খরচ হচ্ছে আমাদের সেই ভুয়া বা কাল্পনিক বা অলিক সম্পদ, ভুয়া কাল্পনিক বা অলিক সম্পদ। এটা আর কি নাম হতে পারে? ভুয়া কাল্পনিক বা অলিক সম্পদ, ভুয়া কাল্পনিক বা অলিক সম্পদ। কি কি হতে পারে? প্রাথমিক খরচ একটা পাইছো, এ বাদে আর কি কি হতে পারে? আর হতে পারে আমাদের শেয়ার বাট্টা বা অবহার, ঠিক আছে, বাট্টা বা অবহার, বা ঋণপত্রের অবহার, বা কি হতে পারে? ঋণপত্রের অবহার। আর কি হতে পারে? অবলেখকের কমিশন। আর কি হতে পারে? আর হচ্ছে শেয়ার দালালের দস্তুরি। এই সবগুলোই কি? দস্তরি মানে হচ্ছে কমিশন। এই সবগুলোই হচ্ছে আমাদের, এই যে প্রাথমিক খরচ থেকে শুরু করে এই সবগুলোই হচ্ছে আমাদের ভুয়া বা কাল্পনিক সম্পত্তি, ভুয়া বা হচ্ছে কাল্পনিক বা অবাস্তব সম্পত্তি। বা কোন সম্পত্তি? অবাস্তবও বলতে পারো, অবাস্তব সম্পদ। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে অলিক, ভুয়া, কাল্পনিক বা অবাস্তব সম্পদ। এখানে আরো একটা হবে, সেটা হচ্ছে অবাস্তব সম্পদ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। আমাদের অ্যান্সার কি? সি। এরপরে 84তে চলে আসো। 84তে বলছে সান ট্রেডার্স 2024 সালের 1 জানুয়ারি তারিখ মেশিন ক্রয় ও সংস্থাপন খরচ করেন হচ্ছে 6,50,000। তাহলে দুইটা মিলে 6,50,000। মেশিনের আয়ুষ্কাল ধরা হয় 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। তিনি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। বার্ষিক অবচয়ের পরিমাণ কত টাকা হবে? তাহলে দেখো, সরলরৈখিক পদ্ধতিতে আমাদের ক্রয় মূল্য কত আছে? যেহেতু সংস্থাপন ব্যয় ওই মেশিনের সাথে যোগ হবে, যেহেতু এটা এখনো ব্যবহার উপযোগী হয় নাই, ব্যবহার উপযোগী করার পূর্ব পর্যন্ত বা পরিচালনা শুরু করার পূর্ব পর্যন্ত যাবতীয় ব্যয় ওই সম্পদের মধ্যে যাবে। তাহলে আমাদের ক্রয় মূল্য মূলত কত? 6,00,000 যোগ 50,000। তাহলে আমরা কি লিখতে পারি? বার্ষিক অবচয় ইকুয়াল টু কি লিখতে পারো তোমরা? অবচয় ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য কত আছে? 6,00,000 যোগ হচ্ছে কত টাকা? 50,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা আমাদের কি? ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য দেখো দেওয়া আছে 40,000 টাকা। কত দেওয়া আছে? 40,000 টাকা ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে এখানে দেখো 6,50,000 থেকে যদি 40,000 বাদ দাও, 6,10,000 ডিভাইডেড বাই 10, তার মানে 61,000 হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। 61,000 হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। এটা অপশন সিতে আছে, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার কি? অপশন সি। এরপরে চলে আসো 85তে। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয়, তবে প্রথম বছর সরলরৈখিক পদ্ধতির অবচয়ের তুলনায় আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের পরিমাণ কত টাকা হ্রাস পাবে? তাহলে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করে দেখি। এখানে কোনো হার দেওয়া নেই, তাহলে আমাদেরকে হার বের করতে হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হার কি? হারের সূত্র আমাদের কি? 100/n ডিভাইডেড বাই ইন্টু 2, 100 ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই 2। এখানে n কত আছে? n আছে 10 বছর, ইন্টু 2, তাহলে কত পার্সেন্ট? 20% হচ্ছে আমাদের হার। আমাদের হার কত? 20%। ওকে, তাহলে 20% দিয়ে যদি আমরা করি এবং ক্রয় মূল্য দিয়ে 20%কে যদি গুণ করি, তাহলে আমাদের প্রথম বছরের অবচয় আমরা পাবো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তাহলে প্রথম বছর কত হয় দেখো, প্রথম বছর সেক্ষেত্রে কত হয়? আমাদের ক্রয় মূল্য কত বের করছি? 6,00,000 যোগ 50,000, তাহলে 6,50,000 গুণ 20%, গুণ কত? 20%। তাহলে আমাদের কত হচ্ছে? 1,30,000 হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয়। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হচ্ছে আমাদের 1,30,000, তাই তো? আর সরলরৈখিক পদ্ধতিতে কত হয়েছিল? সরলরৈখিক পদ্ধতিতে আমরা আগের প্রশ্নে করছি 61,000। তাহলে এই দুইটার পার্থক্য করো। এখানে হচ্ছে 1,30,000 আর আগে হয়েছিল আগে হয়েছিল শুধু 61,000। তাহলে আমাদের কত পার্থক্য হচ্ছে? পার্থক্য হচ্ছে আমাদের 69,000। পার্থক্য কত? 69,000। তাহলে এই যে পার্থক্য হলো 69,000, তাহলে এইখানে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ হ্রাস পাবে। কত টাকা হ্রাস পাবে? 69,000 টাকা হ্রাস পাবে, অর্থাৎ 69,000 টাকা কম হবে। অ্যান্সার হচ্ছে 69,000 টাকা। অ্যান্সার কি? 69,000 টাকা। তাহলে আমাদের ডি হচ্ছে আমাদের অ্যান্সার, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 86তে চলে আসো প্রাপ্ত ভ্যাট। তাহলে প্রাপ্ত ভ্যাট সবসময় আমাদের জন্য দায়, অর্থাৎ বিক্রেতার জন্য প্রাপ্ত ভ্যাট হচ্ছে দায়, আর প্রদত্ত ভ্যাট যখন তিনি কেনে সেটা হচ্ছে এক প্রকার ব্যয়। তাহলে প্রাপ্ত ভ্যাট হচ্ছে দায় আর আমাদের প্রদত্ত ভ্যাট হচ্ছে সবসময় ব্যয়। এর মধ্যে প্রাপ্ত ভ্যাট যদি বেশি হয় তাহলে দায়ের পরিমাণ বেশি হবে। প্রাপ্ত ভ্যাট যদি বেশি হয় দায়ের পরিমাণ বেশি হবে। দায়ের পরিমাণ কি হবে?
বেশি হবে, দায়ের পরিমাণ বেশি হবে। তাহলে প্রাপ্ত ভ্যাট বেশি মানে কি, দায়ের পরিমাণ বেশি হবে। তাহলে এই পার্থক্য কি কি বলবো, এই পার্থক্যকে আমরা কি বলবো? তাহলে তুমি এই প্রাপ্ত ভ্যাট মানে তোমার দায়টা বেশি হচ্ছে, ব্যয়টা কম হচ্ছে। তাহলে আমরা প্রাপ্ত ভ্যাট বেশি হওয়া মানে হচ্ছে দায় বেশি হওয়া। তাহলে কোনটিকে এই পার্থক্যকে আমরা কি বলবো? দায় বেশি হওয়া। কি বলবো? চলতি দায় বলবো। দায় বেশি হওয়া বা চলতি দায় বলবো। কি বলবো? চলতি দায় বা দায়ের বেশি, দায়ের পরিমাণ বেশি হওয়া। যেহেতু প্রাপ্ত ভ্যাট বেশি তাহলে দায়ের পরিমাণ বেশি, এর মানে দায় হচ্ছে আমাদের এটা চলতি দায়। এই ভ্যাটটা হচ্ছে এক প্রকার চলতি দায়, তাহলে চলতি দায় বেশি হবে। এই পার্থক্য আমরা চলতি দায় বলতেছি। তাহলে অ্যান্সার বি। 87-তে চলে আসো, নিচের কোন লেনদেনের দ্বারা ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ হ্রাস পায়? নিচের কোন লেনদেনের দ্বারা ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ হ্রাস পায়? তাহলে দেখো, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমাদের ব্যাংকের টাকার অতিরিক্ত অর্থ তুলে নেওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের এক প্রকার দায়। তাহলে তোমাকে কি করতে হবে? এটা হচ্ছে এক প্রকার এল বা দায়, তাই না? তাহলে এই দায় কখন কমবে? যখন তুমি ব্যাংকে টাকা জমা দিবা বা তোমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে কি করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়? চেকের টাকা আদায় হলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, পরিশোধ হলে কমে যায়, তাহলে এটা হলে যোগ হয়। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে কমে যায়, ব্যাংক চার্জ ধার্য করলে কমে যায়। তাহলে এই তিনটার ফলেই কমে যায় বা হ্রাস পায়, কমে যায় বা হ্রাস পায়। আর এই যে চেকের টাকা আদায় হলে যোগ হয় বা বৃদ্ধি পায়। তাহলে আমাদের বৃদ্ধি পাইলে জমা অতিরিক্তের পরিমাণ হ্রাস পাবে বা দায় কমবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে আমাদের কি? এ। অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, এরপরে 88-তে চলে আসো। পণ্যের বিক্রয় মূল্য 50,000 টাকা, পরিচালন খরচ 3,200 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 30,000 টাকা, প্রাপ্ত বার্তা 2,000 টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত? দেখো, অনেকগুলো তথ্য দিছে কিন্তু বের করতে বলছে কোনটা? মোট মুনাফা। বের করতে বলছে কোনটা? মোট মুনাফা। তাহলে মোট মুনাফার সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখানে দুইটাই দেওয়া আছে, বিক্রয়ও দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া আছে 30,000 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি তুমি বাদ দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 50,000 মাইনাস 30,000, তাহলে আমাদের মোট মুনাফা আমরা পেয়ে যাচ্ছি। যে মোট মুনাফা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 50,000 থেকে 30,000 বাদ দাও, 20,000 হচ্ছে তোমাদের মোট মুনাফা। তাহলে অ্যান্সার হচ্ছে বি, সি। অ্যান্সার হচ্ছে কি? সি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো, অনেক তথ্য অনেক সময় দেওয়া থাকবে, সবগুলো কিন্তু কাজে নাও লাগতে পারে। তাহলে এই ধরনের কনফিউজিং প্রশ্ন তোমাদেরকে দিতে পারবে। মোট মুনাফা মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ। অতিরিক্ত অনেক তথ্য দিচ্ছে যেগুলো কোনো কাজেই লাগলো না। 89-তে চলে আসো, একজন শিক্ষার্থীর জন্য কোন ব্যাংক হিসাবটি প্রযোজ্য? তাহলে শিক্ষার্থীরা সাধারণত কি করে না, সচরাচর টাকা তো তাদের প্রয়োজন হয় না, ব্যবসায়ীদের প্রয়োজন হয় বারবার। তাহলে তাদের জন্য চলতি, ব্যবসায়ীদের জন্য চলতি। আর শিক্ষার্থীরা যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র জমা করতে চায় তাদের জন্য সেভিংস বা সঞ্চয়। তাদের জন্য কি? সেভিংস বা সঞ্চয়। আর এই যে চলতি হিসাব কাদের জন্য? ব্যবসায়ীদের জন্য। চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য, ঠিক আছে? ব্যবসায়ীদের জন্য। ওকে। আর সঞ্চয়ী বা সেভিংস হিসাব কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, শিক্ষার্থীদের জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে খ। আমাদের অ্যান্সার কি? খ। এরপরে দেখো, হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারীকে। তাহলে অভ্যন্তরীণ কারা? অভ্যন্তরীণ ব্যবস্থাপক যারা আছে তিনি হচ্ছে ব্যবস্থাপক। এখানে অভ্যন্তরীণ বা বাহ্যিক বলা নেই, তাহলে আমরা ধরে নিলাম ইনি অভ্যন্তরীণ। এরপর দেখো, সরকার হচ্ছে বাহ্যিক। সরকার হচ্ছে কি? বাহ্যিক। পাওনাদার হচ্ছে বাহ্যিক। খ ও গ, তাহলে দুইটা আমরা বাহ্যিক পাচ্ছি, এই দুইটাই কি? বাহ্যিক। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তাহলে খ ও গ উভয়ই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বাহ্যিক তথ্যের ব্যবহারকারী হচ্ছে খ গ। আর ব্যবস্থাপক যেহেতু অভ্যন্তরীণ কার্যক্রম করে, তাহলে ব্যবস্থাপক হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, তাহলে অ্যান্সার ডি। 91-তে এসে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে? তাহলে ধারে ক্রয়কৃত পণ্য অর্থাৎ ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিছো, তাহলে কি হবে? তোমার পাওনাদার ডেবিট হবে। পাওনাদার ডেবিট মানে কি? এল মাইনাস বা এল হ্রাস বা দায় হ্রাস। আর যেহেতু ক্রয় ফেরত দিচ্ছ, ক্রয় ফেরত ক্রেডিট হবে। ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে ক্রয় ফেরতের ফলে তোমার কি হচ্ছে? ব্যয় হ্রাস পাচ্ছে। ব্যয় হ্রাস মানে খরচ কমে যাওয়া, তার মানে ওই প্লাস। তাহলে এল মাইনাস এল হ্রাস কোথায় আছে? এখানে আছে। এখানে এর কোনো সম্পর্ক নেই। এখানে এল হ্রাস আছে, এখানে ওই বৃদ্ধি আছে। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? গ। আশা করি বুঝতে পারছো। 92-তে চলে আসো। সাধারণ সঞ্চিতি কোন শ্রেণীর হিসাব? তাহলে দেখো, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তাই না? এখন এই সঞ্চিতির কিছু আছে আমাদের মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, এবং তোমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করো তখন সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে দেখবে এই সাধারণ সঞ্চিতি যায়। তাহলে এই সাধারণ সঞ্চিতি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের অংশ। এই সাধারণ সঞ্চিতি আমাদের কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। সাধারণ সঞ্চিতি কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। ওকে। 93-তে আসো। নিম্নের কোনটি ক্রেতা তৈরি করেন? তাহলে ক্রেতা কি তৈরি করে? ক্রেতা
ক্রেতা, দেখো এই যে চালান, চালান হচ্ছে বাকিতে বিক্রয়ে বিক্রেতা তৈরি করে, ক্যাশ মেমো নগদে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা তৈরি করে, ক্রেডিট নোট পণ্য ফেরত পাওয়ার পর হাতে পেয়ে বিক্রেতা তৈরি করে। তাহলে এই তিনটাই হচ্ছে বিক্রেতা তৈরি করে, তাই না? আর ক্রেতা কি করে? পণ্য ফেরত প্রদানের সময় ফেরত প্রদানে ক্রেতা তৈরি করে কোনটি? ক্রেতা তৈরি করে এই ডেবিট নোট। তাহলে ক্রেতা তৈরি করে হচ্ছে পণ্য ফেরত প্রদানের সময় ক্রেতা ডেবিট নোট তৈরি করে, যে আমি আপনার এত পিস পণ্য খারাপ হওয়ায় বা মান অনুযায়ী না পাওয়ায় এই পণ্যটা ফেরত দিলাম, এইটা যে নোটের মাধ্যমে পাঠাই সেটাই হচ্ছে আমাদের ডেবিট নোট। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 94 দেখো কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? তাহলে ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটা, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টা? দুইটা, একটা বিপরীত দাখিলা আর একটা কার্যপত্র। এখানে দেখো কার্যপত্র আছে, আরেকটা কি? সেটা হচ্ছে বিপরীত দাখিলা, আরেকটা হচ্ছে আমাদের বিপরীত দাখিলা বা জাবেদা, বিপরীত জাবেদা। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার কি? ক। কোনো প্রশ্নে বিপরীত জাবেদা বিপরীত দাখিলাও পেতে পারো, এই দুইটাই হচ্ছে আমাদের ঐচ্ছিক ধাপ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে 95তে আসো, অফিসে ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হলে কোন ধরনের ভুল সংঘটিত হবে? তাহলে অফিসে ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছো, এটা হচ্ছে সম্পদ, আর ক্রয় করছো এটা হচ্ছে সম্পদ, হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় সম্পদ বা মূলধন জাতীয়, তাই না? আর যখন তুমি ক্রয় হিসাবে লিখছো এটা হয়ে গেছে মুনাফা জাতীয়, এটা হয়ে গেছে কি? মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয়কে তুমি কি করছো? মুনাফা জাতীয়তে লিখে ফেলছো, মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিখে ফেলছো। তাহলে এইটা হচ্ছে নীতিগত ভুল, এটা হচ্ছে কি ভুল? নীতিগত ভুল। তাহলে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেখা বা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লেখা, এর যেটাই করো না কেন এটা হচ্ছে নীতিগত ভুল। এরপর 96তে আসো, উত্তোলন কার্যপত্রে কোথায় দেখাতে হয়? তাহলে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের বিপরীত। মালিকানা সত্ত্ব কোথায় দেখাও? ক্রেডিটে দেখাও। মালিকানা সত্ত্ব কোথায় দেখাও? ক্রেডিটে। তাহলে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের বিপরীত বা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে এটা যাবে ডেবিটে। এটা কোথায় যাবে? ডেবিটে। এবং বিশদ আয় বিবরণীতে যায় আয় এবং ব্যয় সংক্রান্ত হিসাব। বিশদ আয় বিবরণীতে কি যায়? আয় এবং ব্যয়। উত্তোলন যাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে। উত্তোলন যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে। ওকে। এরপরে দেখো 97তে চলে আসো, নিম্নের কোনটি রেওয়ামিলে ক্রেডিট পাশে বসে? নিচের কোনটি রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে? তাহলে দেখো রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে হচ্ছে আয় দায় মূলধন। ক্রেডিট পাশে কোনগুলো বসবে? আয় দায় মূলধন। তাহলে আয় দায় মূলধন কোনগুলো আমরা দেখছি? বলছে প্রাপ্য কমিশন, এটা হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ বসে না। প্রাপ্য সুদ, এটাও সম্পদ। অনুপার্জিত সেবায়, এটা হচ্ছে আমাদের দায়, তাহলে দায় কোথায় বসে? দায় ক্রেডিটে বসে। দেনাদার একটা সম্পদ, তাহলে এটা ডেবিটে বসে। তাহলে আমাদের দায় হচ্ছে ক্রেডিটে বসে, অ্যান্সার হচ্ছে সি। সি। এরপরে দেখো 98তে আসো, সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হয়? তাহলে সমাপনী জাবেদা বা দাখিলার পর আমাদের 4টা হিসাবের জের, তার মধ্যে 2টা হচ্ছে নামিক হিসাব হচ্ছে 2টা, আয় ব্যয়। আর 2টা আছে, এই 2টাকে কি বলি আমরা? এই 2টাকে বলি নামিক হিসাব। আর 2টা আছে, সেটা হচ্ছে উত্তোলন বা লভ্যাংশ। আর যৌথ মূলধনের ক্ষেত্রে লভ্যাংশ। ঠিক আছে, এইগুলোর হচ্ছে আমাদের জের হয়ে যায় শূন্য। এগুলোর ব্যালেন্স কি হয়? এগুলোর ব্যালেন্স হয় শূন্য, মানে এগুলোর আর কোনো জের থাকে না। এরপরে যারা সমাপনী জাবেদা শিখছো তাদেরকে আমি শিখাইছি, আমার প্লে লিস্টের ক্লাসে দেওয়া আছে, দেখবা। ওকে, তাহলে সমাপনী জাবেদার পর কোন হিসেবের জের শূন্য হবে? তাহলে বিমা সেলামি হচ্ছে একটা ব্যয়। দেখো এখানে ব্যয় আছে কিনা? আছে, তাহলে এটা শূন্য হবে। অগ্রিম ভাড়া হচ্ছে আমাদের সম্পদ। বকেয়া বেতন দায়। পুঞ্জীভূত অপচয় হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। তাহলে বিপরীত সম্পদের কথা কি এখানে বলি নাই? তাহলে বিপরীত সম্পদ শূন্য হবে না। তা বকেয়া বেতন হচ্ছে দায়, অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ। তাহলে এই তিনটা হচ্ছে শূন্য হবে না। এই তিনটা হচ্ছে স্থায়ী হিসাব। এই তিনটাকে কি বলবো? এই তিনটাকে বলবো আমরা স্থায়ী হিসাব। এই তিনটা হচ্ছে স্থায়ী হিসাব। আর এই যে ক, বিমা সেলামি, এটা হচ্ছে ব্যয় বা নামিক হিসাব, এটার ব্যালেন্স শূন্য হয়ে যাবে। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব, আর ওই পাশের যে 3টা দাগাইছে এটা হচ্ছে স্থায়ী হিসাব। এরপর দেখো 99তে আসো, জাহান ট্রেডার্স 1 জুলাই 2024 তারিখে অফিসে ব্যবহারের জন্য 15% ভ্যাট সহ 69,000 টাকার আসবাবপত্র ক্রয় করে বহন খরচ বাবদ 1,000 টাকা প্রদান করে জাহান ট্রেডার্স আসবাবপত্র হিসাবে কত টাকা লিখবে? তাহলে ওই আসবাবপত্র ব্যবহার শুরু করার পূর্ব পর্যন্ত যাবতীয় ব্যয় ওই আসবাবপত্র বা সম্পদে যাবে বা স্থায়ী সম্পদে যাবে। তাহলে 69,000 টাকা দিয়ে তিনি কিনছে, 1,000 টাকা বহন খরচ লাগছে ব্যবহার করার আগে, তাহলে এই 69 + 1 = 70,000 টাকা তিনি আসবাবপত্র হিসাবে
লিখবে, 70,000 টাকা কোথায় লিখবে? আসবাবপত্র হিসাবে লিখবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি বা ঘ, অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এরপরে দেখো 100 নং, কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালে সেই বছরে বিবেচনা করা হয়? তাই দেখো আমরা কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে বছরের শুরু থেকেই অর্থাৎ প্রথম বছর থেকে ভগ্নাবশেষ মূল্য কি করি? বিবেচনা করি। কিন্তু আমাদের যে ক্রমহ্রাসমান যে পদ্ধতি আছে সেখানে শুরুতে তো আমরা কোনো হার দিয়ে সরাসরি ক্রয় মূল্যকে গুণ করি, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করি না। তাহলে ভগ্নাবশেষ মূল্য কোনটা? যেটা বছরের শেষে থাকে, তাহলে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে বছরের শেষে থাকে, তাই না? বছরের শেষে পাওয়া যায় কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, তাই না? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আস্তে আস্তে কমতে থাকে, তাহলে শেষেরটা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য। তাহলে এই ভগ্নাবশেষ মূল্যটা বিবেচনা হয় মূলত ক্রমহ্রাসমান জের পদ্ধতির একেবারে শেষে। তাহলে কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালে সেই বছরে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। মনে রাখবা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে শুরু থেকে ভগ্নাবশেষ মূল্য কখনোই বিবেচনা করা হয় না, শুধুমাত্র শেষ বছরে ভগ্নাবশেষ মূল্যটা যেহেতু লাস্টে থাকে বা লাস্টে পাওয়া যায়, এইটা আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আস্তে আস্তে শূন্য করি, তাহলে এইটা আমাদের বিবেচনা হবে বছরের শেষে। কথাগুলো বুঝতে হবে। তাহলে আমাদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের শেষে বিবেচনা করা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। আর শুরুতে বিবেচনা করা হয় সরলরৈখিক পদ্ধতিতে। এটা হচ্ছে শুরুতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে খ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 100টি এমসিকিউ কমপ্লিট করলাম। যতগুলো চ্যাপ্টার আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যত চ্যাপ্টার আছে সবগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি, আশা করেই পেরেছি, এবং তোমাদের জন্য 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলহামদুলিল্লাহ বাছাই করতে পেরেছি। এবং আশা করি তোমাদের এই এমসিকিউগুলো যারা করবা, তোমাদের এইচএসসিতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। যারা এমসিকিউগুলো এতক্ষণ ধরে আমার সাথে সলভ করেছো তারা আবারও প্র্যাকটিস করবা। প্রয়োজনে পিডিএফ দিয়ে দিব আমরা ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করলে, তোমরা যারা ইউটিউবে আসো তারা পেজে যোগাযোগ করবা, যারা পেজ থেকে দেখছো তারা হচ্ছে পিডিএফ পাওয়ার জন্য পেজে নক দিলেই বা আমার এই পোস্টের ক্যাপশন বা কমেন্ট খেয়াল করবা, সেখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করছো, এর পূর্বে আমরা 150টি এমসিকিউ দিয়েছিলাম, সেগুলো খুবই ভালোভাবে সবাই সম্পন্ন করেছো। আরও 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে দিলাম ইনশাল্লাহ। এই 250টি এমসিকিউ থেকে তোমাদের নিশ্চিত ইনশাল্লাহ তোমরা যদি বুঝে করে যাও, পুরো ক্লাসটা যদি বুঝে থাকো, এই 250টি এমসিকিউ থেকে ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় এসএসসির বোর্ড পরীক্ষায় কোনো ধরনের এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ বা টপিক ভিত্তিক এমসিকিউ নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো তোমরা সবাই পড়াশোনার মধ্যে থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। পড়াশোনার মধ্যে থাকো, সুস্থ থাকো, সবাই ভালোভাবে এক্সাম দাও। নিজেদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছো তারাও তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাও। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।